নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি রাত তিনটি জীবন। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি রাত তিনটি জীবন। হাসপাতালে সারাক্ষণ এত কাজ যে সোমনাথ অন্য কোনো দিকে মন দিতেই পারে না। একসময় তার খেয়াল হয় সারাদিনে সে একবারও হাসেনি। রোগীদের সঙ্গে সর্বক্ষণ শুধু জ্বালা যন্ত্রণা আর দুঃখ কষ্ট নিয়েই কথা হয়, তার মধ্যে হাসির খোরাক থাকে না। অথচ গোমরা মুখ হয়ে কি মানুষ বাঁচতে পারে? হাসপাতাল থেকে বেরোবার আগে সোমনাথ বুঝতেই পারেনি যে অনেকক্ষণ বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি খুব জোর নয়, কিন্তু আকাশ কালো। বিকেলের পর আর সন্ধ্যা বোঝা যাবে না, এর মধ্যেই রাত্রি নেমে এসেছে। বিরাট বজ্র গর্জন হচ্ছে না ঠিকই, কিন্তু গড়র গড়র শব্দ হচ্ছে মাঝে মাঝে। এরকম বৃষ্টি অনেকক্ষণ চলে। সোমনাথ এখন ঘরে ফেরার জন্য ব্যস্ত। হাসপাতালের বাইরে গোটা তিনেক সাইকেল রিক্সা দাঁড়িয়ে। সোমনাথ ছুটে গিয়ে উঠে পড়ল একটাতে। চালকটি গাড়ি বারান্দার নিচেই বসেছিল, সেও এলো। অন্য যাত্রী হলে এই বৃষ্টির মধ্যে সে হয়তো যেতে রাজি হতো না, কিন্তু ডাক্তারবাবুদের কথা যে আলাদা। চালকটির বয়স 21-22-এর বেশি না। লুঙ্গি ও গেঞ্জি পরা একটা রোগা ছেলে। সে প্যাডেলে পা দেওয়ার পর সোমনাথ জিজ্ঞেস করল, কিরে, যেতে পারবি তো? ছেলেটি বলল, হ্যাঁ স্যার, আমিও তাড়াতাড়ি বাড়ি যাব। কোথায় যেতে হবে তা বলার দরকার হলো না। সোমনাথ অন্যমনস্ক হয়ে পড়ল। মফস্বল শহরের রাস্তা একটু বৃষ্টিতেই ফাঁকা হয়ে যায়। সোমনাথ রাস্তা দেখছে না, বৃষ্টি দেখছে না, তার মেজাজ তেমন ভালো নেই। হঠাৎ একটা জোর ঝাঁকুনিতে সোমনাথ প্রায় পড়েই যাচ্ছিল ছিটকে। কোনো রকমে সামনে নিল শেষ মুহূর্তে। তাকিয়ে দেখল রাস্তার পাশে একটা থেমে থাকা ট্রাকের পিছনে সাইকেল রিক্সাটা ধাক্কা মেরেছে। রাস্তায় আলো কম, তা ঠিক, সাইকেল রিক্সাতেও আলো থাকে না কোনো। সোমনাথদের ছেলেবেলায় গরুর গাড়ির তলাতেও একটা লণ্ঠন জুটত, এখন সেসব পাট উঠে গেছে। থেমে থাকা ট্রাকটার পেছনেও আলো নেই। এইসব জায়গায় সবাই কম আলোতে অভ্যস্ত। সব বুঝে শুনেই তো রিক্সা চালানো উচিত। তবুও সোমনাথ জিজ্ঞেস করল, কি হলো রে? ধাক্কা দেবার পরেও ছেলেটি চুপ করে বসে আছে, কোনো রকম সাড়া শব্দ করছে না। সোমনাথ আবার জিজ্ঞেস করল, কিরে, ঘুমিয়ে পড়েছিলিস নাকি? ছেলেটি ভাঙা গলায় বলল, না স্যার, দেখতে পাইনি। আবার সে প্যাডেলে চাপ দিল। চলতে লাগলো আস্তে আস্তে। কোনো একটা জায়গায় ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। বৃষ্টির ছাঁট লাগছে সোমনাথের গায়ে। রিক্সার ওপরে ফুটো আছে বোধহয় কয়েকটা। একটু বাদে ছেলেটি বলল, স্যার, একটা কথা বলবো, আমাকে আজ 50টা টাকা দেবেন? সোমনাথ অন্যমনস্কভাবে বলল, কেন? স্যার, আজ সারাদিন কিছুই রোজগার হয়নি। বাড়ির জন্য চাল কিনে নিয়ে যেতে হবে। আপনি 10 দিন ভাড়া দেবেন না, আমি আপনাকে নিয়ে যাব। একথা শুনে সোমনাথের তো রাগ হবার কথা। মন দিয়ে রিক্সাটা পর্যন্ত চালায় না, অকারণে একটা ধাক্কা খাওয়ালো। রিক্সাটা নোংরা, ফুটো, চড়ে কোনো আরাম নেই, তবু দিব্যি অ্যাডভান্স চায়। বৃষ্টি বাদলা না থাকলে সোমনাথ কি রিক্সা নিত? রিক্সা নিতে চায় না সোমনাথ, হেঁটেই সে নিজের জায়গায় ফেরে। কিন্তু বাড়ির জন্য চাল কিনে নিয়ে যাবে, এই কথাটা শুনলে কেমন যেন লাগে।
অন্য কিছু নয়, চাল, বেঁচে থাকার ন্যূনতম উপাদান। মাত্র 50টা টাকা দিলে যদি কয়েকজন খেতে পায় তো পাক। সোমনাথ আর একটাও কথা বলল না। আজ তার কলকাতায় ফেরার খুব দরকার ছিল, কিন্তু কাল সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জয়েন্ট ক্লাস আছে, সেই ক্লাসটা না নিলে গোলমাল হতে পারে। অথচ কলকাতা আজ খুব মন টানছে। মস্ত বড় কম্পাউন্ডের সামনে গেট, ভেতরে বাড়িটা 3 তলা, সামনে ঢাকা গাড়ি বারান্দা। সাইকেল রিকশাটা সেই বারান্দার নিচে থামল। নেমে পকেট থেকে পার্স বার করে সোমনাথ দেখল 1 টাকা 2 টাকার নোট ছাড়া 2-1খানা 100 টাকার নোট। 50 টাকা তাহলে দেওয়া যাচ্ছে না, 100 টাকার নোট দিলে পুরোটাই যাবে। ওপর থেকে টাকাটা এনে দিতে হবে। সোমনাথ থাকে 3 তলায়, আবার ওঠা নামা সোমনাথের ইচ্ছা করল না। সে বলল, তুই ওপরে আয়, তোর টাকা দিচ্ছি আমি। ওপরে গিয়ে সোমনাথ সব কটা আলো জ্বালালো। আলমারির তালাটা খুলতে যাবে এমন সময় বাজ পড়ল বিকট শব্দে। বৃষ্টির তোড়ও যেন বেড়ে গেল হঠাৎ। টেবিলের ড্রয়ারে সবসময় কিছু টাকা পয়সা তার থাকে, তার থেকে একটা 50 টাকার নোট নিয়ে বাইরে এসেই যেন সোমনাথ ভূত দেখল। গেঞ্জি ও লুঙ্গি পরা রিক্সা চালকটি দাঁড়িয়ে আছে সিঁড়ির ওপরের ধাপে, মাথার ওপরে তার একটা আলো জ্বলছে। এই প্রথম ছেলেটির মুখ ভালো করে দেখতে পেল সোমনাথ। তার চোখ দুটো কোটরে ঢোকা, অথচ তাতে জলজলে ভাব। মাথার চুল ভিজে, কিন্তু কপালের চামড়াটা শুকনো। ছেলেটা একটু একটু দুলছে যেন, ভয় পাবার মতনই চেহারা। সোমনাথ সোজা এগিয়ে এসে ছেলেটির কপালে হাত রাখল, যেন ছ্যাঁকা লাগলো তার হাতে। ছেলেটির অন্তত 104 জ্বর। সোমনাথ চোখের তলা টেনে দেখল। সেই সময় সে 2 বার শুকনোভাবে কাশল। ছেলেটি যে টিবিতে ভুগছে তাতে কোনো সন্দেহ নেই, আর বেশ অ্যাডভান্স স্টেজ। সোমনাথ রীতিমতো রাগের সুরে বলল, তোর গায়ে এত জ্বর, তুই তবুও রিক্সা চালাচ্ছিস, হ্যাঁ? ছেলেটি চুপ করে রইল। নাম কি তোর? থাকিস কত দূরে? বলরামপুর স্যার, 6.5 মাইল হবে এখান থেকে। তোর রোজ জ্বর আসে? হ্যাঁ স্যার। বাড়িতে আর কে কে আছে? ছোট 3টি ভাই বোন, মা, এক চাচা। বাবা নেই স্যার। আর কেউ রোজগার করে না? মা একটা বাড়িতে রান্না করে। সোমনাথ এতক্ষণ ছেলেটির মুখের দিকে চেয়ে রইল, তারপর আস্তে আস্তে বলল, তুই যদি এরকম জ্বর নিয়ে রিক্সা চালাস, তাহলে তোর রোজগারে আর তোর বাড়ির লোকেদের বেশি দিন খেতে হবে না রে। তুই যদি বাঁচতে চাস, তোকে আমি কাল হাসপাতালে ভর্তি করে দিতে পারি। ছেলেটি মাথা নিচু করে জিজ্ঞেস করল, টাকাটা দেবেন স্যার? তা নয় দেব, কিন্তু তুই এই বৃষ্টি মাথায় করে 6.5 মাইল রিক্সা চালিয়ে যাবি এখন? আমায় যে যেতেই হবে স্যার। সোমনাথ 50 টাকার নোটটি ওর হাতে দিয়ে দিল। ছেলেটি কপালের কাছে হাত এনে নমস্কার জানিয়ে পিছন ফিরতেই সোমনাথ আবার বলল, এই, তুই দাঁড়া তো। সোমনাথের কপালটা কুঁচকে গেছে। ডাক্তার হিসেবে এরকম দারুণ একটা অসুস্থ রোগীকে বৃষ্টির মধ্যে ছেড়ে দিতে তার বিবেক কিছুতেই সায় দিচ্ছে না। এই অবস্থায় রিক্সা চালানো মানে ছেলেটিকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া। কিন্তু এ গরিব, ওর রোজগারে আরো 4-5টা প্রাণীর খিদে মেটে। সেসব চিন্তা করা ডাক্তারের দায়িত্ব নয়। ডাক্তারদের রোগের চিকিৎসা করতে শেখানো হয়, সামাজিক অবস্থা পরিবর্তনের ভার তো তাদের ওপর কেউ দেয়নি। সোমনাথ চিৎকার করে ডাকল, রাম, রাম! ছাদের ঘর থেকে তাদের কাজের ছেলেটি সাড়া দিল। সে নিচে নেমে আসার পর সোমনাথ জিজ্ঞেস করল, ভাত রান্না করেছিস? রাম বলল,
আগে অন্য সব রান্না হয়ে গেছে, ভাতটা এখনো চাপাইনি। আপনি যখন খাবেন তখন গরম গরম। শোন, একটু বেশি করে ভাত চাপা, এই ছেলেটাকে খেতে দে। তোর থালা বাটিতে দিস না, শালপাতা জোগাড় কর। তারপর আলতাপের দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, এখন তোর মোটেই বাড়ি ফেরা হবে না, বুঝেছিস? রাম খাবার দেবে, খেয়ে দে একতলায় শুতে যাস। ওখানে মস্ত বড় বারান্দা ফাঁকা পড়ে আছে। কাল সকালে তোকে ভালো করে দেখতে হবে। রামের হাতে ওষুধ পাঠিয়ে দেব, রাত্রিরে খাবি। আলতাপ সব শোনার পরে বলল, আমি না গেলে বাড়ির লোক চিন্তা করবে, আমাকে ফিরতেই হবে স্যার। সোমনাথ বলল, তুই কি মরতে চাস? তাহলে ফিরে যা। আর যদি বাঁচার ইচ্ছে তোর থাকে একটুও, তাহলে আমি যা বললাম তাই শুনতে হবে তোকে। এখন যা ভালো বুঝিস তাই কর। সোমনাথ ঢুকে গেল নিজের ঘরে। এই বৃষ্টি বাদলার মধ্যে আজ আর ক্লাবে তার যাওয়া হবে না। বাকি সন্ধেটা তাকে ঘরে বসেই কাটাতে হবে একা একা। এই সন্ধেগুলোই বড্ড অসহ্য লাগে। সপ্তাহে 3 দিন সোমনাথকে বাঁকুড়ায় কাটাতেই হয়। সরকারের নতুন নীতি, কলকাতায় হাসপাতালের বড় বড় ডাক্তার অধ্যাপক মফস্বলের মেডিকেল কলেজে অন্তত 2 বছর পড়াতে হবে। সোমনাথ এই ট্রান্সফারে আপত্তি করেনি। সপ্তাহে 3 দিন এখানে ক্লাস নিলেই চলে যায়, বাকি দিনগুলো সে কলকাতাতেই থাকে। ট্রেনে দুর্গাপুর পর্যন্ত এসে ট্যাক্সি নিয়ে চলে আসে বাঁকুড়া শহরে। ভালো করে সে কখনো গ্রাম দেখেনি। পশ্চিমবাংলার গ্রাম চেনার তার শখ কিছুটা ছিল। স্ত্রী ছেলে মেয়েদের এখানে আনেনি, তারা কলকাতাতেই থাকে। এখানে 2 জন ডাক্তার মিলে এই বাড়িটা তারা ভাড়া নিয়েছে। বিনায়ক অবশ্য স্ত্রীকে নিয়েই থাকে। তার ছেলেটি ছোট, এখন স্কুলে যাওয়ার কোনো প্রশ্ন নেই। ওরা থাকে দোতলায়, 3 তলাতে 2-3টি ঘর খালি পড়ে আছে, এখানে থাকেও। কলকাতায় আজ শান্তার গান আছে রবীন্দ্র সদনে। সোমনাথের উপস্থিত থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজ ফেরার উপায় নেই। এই সময় প্রত্যেক দিন সোমনাথের স্নান করার অভ্যেস। স্নান করে সে পাজামা ও পাঞ্জাবি পরে নিল। এখনো বৃষ্টি পড়ে চলেছে ক্রমাগত। সোমনাথ চিরকালই দেরি করে ঘুমাতে যায়। রাত 12:30-1টার আগে বিছানায় যেতেই তার ইচ্ছে করে না। কলকাতায় থাকলে কিভাবে যেন হুশ করে সময়গুলো চলে যায়। এখানে সময় যেন কাটতেই যায় না। এখন মাত্র 8টা বাজে। সোমনাথ একটা গেলাসে খানিকটা হুইস্কি ঢেলে জল মিশিয়ে নিল। কলকাতায় সে মাসে 1-2বার কোনো পার্টিতে গিয়ে সামান্য মদ্যপান করে। তার নেশা নেই মদ্যপানের, কিন্তু এখানে বই পড়ার সময় একটু একটু গেলাসে চুমুক দিতে তার ভালো লাগে। এখানে লোকেরা সন্ধ্যের পর এতখানি সময় যে কিভাবে কাটায় সে ভেবেই পায় না। মিলন চক্র নামে একটা ক্লাবে সে মাঝে মাঝে যায়, কিন্তু সেখানেও আড্ডা ভেঙে যায় 10টার মধ্যে। রাম একটা হট বক্সে খাবার রেখে যায় তার জন্য। তার বাড়ি কাছেই, সে রাত্রিরে এখানে থাকে না। রামের কাছে খবর পাওয়া গেল আলতাপকে ভাত দেওয়া হয়েছিল। সে কয়েক গ্রাসের বেশি খেতে পারেনি। জ্বরে ধুঁকছে বেচারা। রিক্সা চালিয়ে ফেরার ক্ষমতাই তার নেই। ও ছেলেটাকে হাসপাতালে ভর্তি করলে ওর বাড়ির লোকদেরকে খাওয়াবে কে? তার চেয়েও বড় প্রশ্ন, ও যদি মারা যায় তখনই বা ওর বাড়ির লোকেদের কি হবে? আচ্ছা, ডাক্তারের কি এই নিয়ে মাথা ব্যথা করা উচিত? রাম চলে গেছে অনেকক্ষণ। সারা বাড়ি নিস্তব্ধ। ইজি চেয়ারে বসে একখানা বই পড়ে যাচ্ছে সোমনাথ। সবে মাত্র 11টা বেজেছে। ঘুমোবার আগে দরজা বন্ধ করে সোমনাথ। এখন দরজাটা খোলা। একটা শব্দ হতেই সে পিছনে ফিরে তাকাল। একটা নীল রঙের রাত পোশাক পরে, সারা মুখে ক্রিম মেখে, চুলে চিরুনি চালাতে চালাতে দরজার কাছে এসে দাঁড়িয়েছে বাসবী। সোমনাথ জিজ্ঞেস করল, কি, বিনায়ক ফেরেনি বুঝি? বিনায়ক এখানে একটা চেম্বার খুলেছে, এর মধ্যে দারুণ জনপ্রিয়। বাড়ি ফিরতে রাত 10টা 10:30 তো তার হয়েই যায়।
বাসবী বলল, আজ ফিরবে না, পুরুলিয়ায় অপারেশন করতে গেছে, একজনের পেটে গুলি লেগেছে। সোমনাথ একটু হাসল। বিনয়কে টাকার নেশায় পেয়ে বসেছে, এখন আর কোনো চিন্তাই সে করে না। কলকাতার চেয়ে এখানে তার উপার্জন অনেক বেশি। পেট থেকে গুলি বার করার মতন কি কোনো ডাক্তার আর ছিল না পুরুলিয়ায়? বাসবী বলল, আমার কেমন ভয় ভয় করছে, নিচে কিসের যেন একটা শব্দ হচ্ছে, কে যেন কাশছে। একতলায় সার্ভে ডিপার্টমেন্টের অফিস। সন্ধ্যার পর কেউ থাকে না। বাসবীর ভূতের ভয় আছে। সোমনাথ বলল, ভয়ের কিছু নেই, ভূতেদের কাশির অসুখ থাকে না। একতলায় আজ একটা ছেলে শুয়ে আছে। বাসবী চমকে উঠে বলল, একতলায় কেউ শুয়ে আছে? কেন? সোমনাথ বলল, সে গল্প তোমার এখন শুনতে ভালো লাগবে না। সে ছেলেটি অসুস্থ। যদি রাত্রিরে উপরে উঠে আসে? তুমি বাড়িতে রোগী নিয়ে এসেছো কেন? বাড়িটাকেও হাসপাতাল বানাতে চাও? সে ওপরে উঠে আসবে না, তুমি দরজা দিয়ে শুয়ো। তোমার ছেলে ঘুমিয়ে পড়েছে? তুমি আমাকে একবারও বসতে বললে না যে? সোমনাথ এবার ইতস্তত করল। তুমি আমার এখানে, রাত হয়ে গেছে আর আমি একটু ড্রিঙ্কও করেছি। এইবার খিলখিল করে হেসে উঠল বাসবী। রাত্রির নিস্তব্ধতায় যেন ছুরি বিধিয়ে দিতে লাগলো সেই হাসি। সে নিজেই চেয়ার টেনে বসে বলল, আমিও একটু হুইস্কি খাবো, দাও না। একটা গেলাসে খানিকটা হুইস্কি ঢেলে দিল সোমনাথ। তার কপালে চিন্তার রেখা। নির্জন বাড়িতে তার ঘরে এক যুবতী এসেছে, অথচ সে খুশি হতে পারছে না। বাসবীকে আবার চলে যেতেও বলতে পারছে না। পাতলা পোশাকে তার শরীরের রেখা স্পষ্ট, বুকের অনেকটাই দেখা যায়। নিজের শোবার ঘরেই মেয়েরা সাধারণত এরকম পোশাক পরে থাকে। হুইস্কির গেলাসে একটা চুমুক দিয়ে বাসবী বলল, এইরকম বৃষ্টির রাতে আমার আবার ঘুম আসে না, খুব গান শুনতে ইচ্ছে করে জানো। তুমি একটা গান শোনাবে সোমনাথ? সোমনাথ বলল, গান? হা, আজকাল তো গান গাই না, ভুলেই গেছি সব। বাসবী বলল, লন্ডনে গোল্ডার্স গ্রিনে দুর্গাপুজোর ফাংশনে কিন্তু তুমি অনেকগুলো গান গেয়েছিলে জানো। একটা গান আমার দারুণ ভালো লেগেছিল। স্বপ্নে আমার মনে হলো তুমি ঘা দিলে আমার দ্বারে। এই গানটা অন্য কারুকে গাইতে শুনলেও তোমার কথাই মনে পড়ে। এই গানটা তোমার চেয়ে আর কেউ ভালো গাইতেই পারে না। সোমনাথ একটু হেসে মুখ নিচু করে বলল, কি যে বলো, আমি কি কখনো গান শিখেছি? ওই গানটা একবার গাইবে সোমনাথ? বাসবী, তোমার স্বামী আমার স্কুলের বন্ধু। এত রাতে তুমি আমার এত কাছে এসে বসেছ, আমার কিন্তু বুক টিপ টিপ করছে। বাসবী বলল, আমি কিন্তু তোমাকে একটুও ভয় দেখাই না সোমনাথ। আমি বুঝি আলাদা করে তোমার বন্ধু হতে পারি না? বিনায়ক মাঝে মাঝে এরকম রাত্রিরের দিকে সিল্কের লুঙ্গি আর গেঞ্জি পরে তোমার সঙ্গে আড্ডা দিতে আসে না? আমি মেয়ে, তাই আমার সে অধিকার নেই না? বাসবী, থিওরিটিক্যালি তোমার কথা ঠিক। পুরুষ আর মেয়েদের তবুও আমি এক চোখে দেখতে পারি না। সব মেয়েকেও তো শুধু মেয়ে বলে মনে করা যায় না। ধরো যদি এখানে মিসেস অনিমা হালদার আসতেন, তাহলে কি আমি ঘাবড়াতাম? তাহলেও তোমার বুক টিপ টিপ করতো সোমনাথ,
তুমি মিসেস হালদারকে খুব ভয় পাও, আমি দেখেছি। সে অন্য কারণে ভয় পাওয়া। উনি কথা বলতে আরম্ভ করলে আর থামতেই চায় না। তুমি কি চাও? তুমি চাও আমি চলে যাই? বলো। আমি আমি কি চাই? হ্যাঁ, তোমার এখন চলে যাওয়াই উচিত বাসবী। অথচ আমার মন তীব্রভাবে বলছে না, তুমি থাকো। বাসবী উঠে দাঁড়ালো, জানালার কাছে গিয়ে বৃষ্টি দেখল। এরকম একটানা বৃষ্টি বহুদিন দেখা যায়নি। মনে হয় যেন সারা পৃথিবী জুড়েই এখন বৃষ্টি পড়ছে। গরম একেবারেই নেই, তবু যেন ঘামে চকচক করছে সোমনাথের কপাল। সে একটা সিগারেট ধরালো। পাশে সোমনাথের বিছানা। চেয়ারে বসার বদলে সে বিছানায় চলে যেতে পারে, বাসবীকে ডেকে নিতে পারে পাশে। এখন কেউ আসবে না, কেউ কিচ্ছু জানবে না। এই বৃষ্টির রাতটা একটা স্বপ্নের মতন কেটে যেতে পারে। তারপর সকালবেলা সব ভুলে গেলেই হলো। পিছন দিকটা দেখা যাচ্ছে বাসবীর। চওড়া পিঠ, সরু কোমর, ভারী নিতম্ব, দারুণ ও শরীরের গঠন। লন্ডনে প্রথমে ওর সাথে আলাপ হয়। বিনায়ক আর সোমনাথ দুজনেই একসঙ্গে কাজে গিয়েছিল ইংল্যান্ডে। সোমনাথের আগেই বিয়ে হয়ে গেছে শান্তার সঙ্গে, কিন্তু শান্তাকে নিয়ে যায়নি। কিন্তু বিনায়ক তখনও অবিবাহিত। বাসবী তখন পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে সে নাচে। বাঙালি সমাজে নাচি হিসাবেই তার বেশ নাম ছিল। তরুণ দুই ডাক্তারের সঙ্গে পরিচয় কিছুদিনের মধ্যেই তার ঘনিষ্ঠতায় পৌঁছালো। রবীন্দ্র জয়ন্তীতে বাসবীর নাচের সঙ্গে সোমনাথ গানও গেয়েছিল একবার। ওরা তিনজনেই মাঝে মাঝে বেড়াতে যেত। সোমনাথ যেদিন টের পেল বাসবী তার দিকেই বেশি ঝুঁকছে, সেদিনই সে জানিয়ে দিয়েছিল সে বিবাহিত। এ কথা গোপন করার কোনো মানে হয় না। তারপর থেকে তিনজনের একসঙ্গে কোথাও যাবার কথা থাকলে সোমনাথ শেষ মুহূর্তেই ইচ্ছে করে যেত না। বিনায়ককেই সুযোগ করে দিত সে। লন্ডনেই বিনায়কের সঙ্গে বাসবীর বিয়ে হয়ে গেল। তখন নিশ্চিন্ত হয়ে গেল সোমনাথ। বাসবী তার ঘনিষ্ঠ বন্ধু স্ত্রী, তার সঙ্গে ইয়ার্কি রসিকতা করা যায়, তার বেশি কিছু নয়। সোমনাথ মাঝে মাঝে রাত্রিরে যেত বিনায়ক বাসবীদের বেলসাইজ পার্কের অ্যাপার্টমেন্টে। নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট এবং গান বাজনায় কেটে যেত চমৎকার সময়। ওদের বিয়ের মাত্র মাস 6 পরে এক রাতে বাসবী একটা মারাত্মক ইঙ্গিত দিয়েছিল সোমনাথকে। জানুয়ারি মাস, অসম্ভব ঠান্ডা পড়েছে। হাসপাতাল থেকে বাস ধরে ফেরার পথে সোমনাথ আর বিনায়কের হাত পা প্রায় জমে যাবার মতো অবস্থা। ওরা তখন কেউ গাড়ি কেনেনি। বাস থেকে নেমে বিনায়কের বাড়ি পর্যন্ত যেতে বেশ খানিকটা হাঁটতে হয়। সেদিন বেশি মদ্যপান হয়ে গিয়েছিল। বিনায়ক সহ্য করতে পারেনি। একসময় একেবারে অজ্ঞান। খেলো না কিছুই, ওকে ধরাধরি করে শুয়ে দিতে হলো। তারপর সোমনাথ আর বাসবী গল্প করেছিল অনেক রাত পর্যন্ত। দুখানা ঘরের অ্যাপার্টমেন্ট, তার মধ্যে একখানা ঘর সোমনাথ এসে প্রায়ই দখল করে। সেই রাতে সোমনাথ যখন আলো নিভিয়ে শুতে যাবে, তখনই বাসবী এসে তার ঘরের আলো জ্বালালো। বাসবীর ঘুম নেই চোখে, সে সোমনাথের কাছেই থাকতে চায়। বাসবীর চোখ মুখ দেখেই সোমনাথ বুঝতে পেরেছিল বাসবীর নীতিবোধ অন্যরকম। সোমনাথ তড়াক করে বিছানা ছেড়ে উঠে পড়ে বলেছিল, তোমার ঘুম আসছে না? চলো আমরা বসবার ঘরে গিয়ে গল্প করি। আমি ইচ্ছে করলে জেগে থাকতে পারি সারা রাত। বাসবীর থেকে অনেকখানি দূরত্ব রেখে বসেছিল সোমনাথ। সত্যি সত্যি নানান রকমেরই গল্প হয়েছিল। বাসবীকে সে বুঝিয়ে দিয়েছিল বন্ধুর নববিবাহিতা স্ত্রীর সঙ্গে শারীরিক ফুর্তি করা তার পক্ষে সম্ভব নয়। বাসবী রাগ করেনি, মেনে নিয়েছিল।
সোমনাথের বন্ধুত্বই চেয়েছিল তারপর থেকে। কিন্তু সোমনাথের মধ্যে যে কি দারুণ একটা পরিবর্তন এসে গিয়েছিল তা বিনায়ক বা বাসবী কেউই ঘুণাক্ষরেও টের পায়নি। সেই রাত থেকে সোমনাথের বুকের মধ্যে জ্বলছে এক হিংস্র অতৃপ্তি। তার নীতিবোধ যা মানতে পারে না, তার যুক্তিহীন মন সেটাই তীব্রভাবে চায়। বাসবীকে যখন তখন বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, তবুও সোমনাথ খুব সাবধানে দূরত্ব রক্ষা করে। ওদের বাড়িতে গিয়ে এরপর থেকে আর একটা রাতও কাটায়নিও। এরপর কলকাতায় ফিরে এসে দেখা সাক্ষাৎ কমে গিয়েছিল। দুজনের বাড়ি দুপাড়ায়, পেশা নিয়েও ব্যস্ত হয়ে পড়েছিল দুই ডাক্তার। তবুও কোনো নেমন্তন্ন বাড়িতে বা ক্লাবে বাসবীর সঙ্গে দেখা হয়ে গেলেই সোমনাথের বুক জ্বলত, দাউ দাউ করে উঠত সেই অতৃপ্তি। বাসবী তাকে চেয়েছিল, কিন্তু সোমনাথ সাহস পায়নি। এটা তার নীতিবোধ না কাপুরুষতা? সেই রাতে বাসবীকে গ্রহণ করলে কি এমন ক্ষতি হতো? এ সবই সোমনাথের মনে মনে। বাসবীর সঙ্গে সে হেসে হেসে কথা বলে, সবসময় খানিকটা দূরত্ব রাখে। ভদ্রতার সম্পর্ক যেমন রাখা উচিত তা ঠিকই বজায় আছে। সোমনাথের স্ত্রীর সঙ্গেও ভাব আছে বাসবীর। শুধু এক এক সময় সোমনাথের খটকা লাগে। বাসবী হঠাৎ হঠাৎ কথা থামিয়ে একটুক্ষণ চুপ করে চেয়ে থাকে সোমনাথের দিকে। তার ঠোঁটে তখন লেগে থাকে একটা অদ্ভুত ধরনের হাসি। বাসবী কি সোমনাথের ভেতরটা দেখতে পায়? তারপর সরকারের উৎকট খেয়ালে সোমনাথ আর বিনায়ককে একসঙ্গে বাঁকুড়ায় বদলি হতে হলো। দুজনে একই বাড়ি ভাড়া নেবে, এটাই তো স্বাভাবিক। এখানেও সোমনাথ তার স্ত্রীকে আনতে পারেনি। বাস্তব অসুবিধে আছে, সারা সপ্তাহ যে সে এখানে থাকে না। আবার বাসবীর এই সান্নিধ্য তার ভেতরে আগুনও জ্বালিয়ে দিয়েছে। সর্বক্ষণ সেই আগুনের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। এত বড় বাড়ি, কোনো এক সময় বাসবীকে নিভৃতে পাওয়া যেতেই পারে। বিনায়ক অনেক সময়তেই থাকে না, তবুও সোমনাথ একবারও বাসবীকে ডাকার ইঙ্গিত দেয়নি। সে জানে বাসবীর চোখমুখী বলে দেয় বাসবীকে ডাকলেই সে আসবে, কিন্তু সোমনাথ ডাকে না। প্রাণপণে তাকে ভদ্রতার সম্পর্ক রেখে যেতেই হবে। আজ রাতে বাসবী নিজে থেকে এসেছে। বিনায়ক নেই। বৃষ্টির শব্দমাখা মোহময় রাত। বাসবীর পিঠের দিকে তাকিয়ে থাকতে থাকতে সোমনাথ আর লড়াই চালিয়ে যেতে পারল না। তার ভেতরে যেন একটা বিস্ফোরণ হল। চেয়ার ছেড়ে উঠে গিয়ে সে বাসবীর কাঁধে হাত রাখল। বাসবী কিন্তু চমকালো না। সে যেন এর প্রতীক্ষাতেই ছিল। মৃদু গলায় বলল, সেই গানটা শোনাবে না সোমনাথ? সোমনাথ গুনগুন করে শুরু করল, স্বপ্নে আমার মনে হলো তুমি ঘা দিলে আমার দ্বারে হায়। কিন্তু দু লাইন গাইবার পরেই থেমে গিয়ে সোমনাথ বলল, সত্যি আমি দিনের পর দিন স্বপ্ন দেখেছি তুমি আমার দরজা ঠেলে আসবে একদিন। বাসবী বলল, ওটা তোমারও স্বপ্ন, আমারও স্বপ্ন। না, তুমি জানো না বাসবী, তোমাকে ভীষণ ভীষণ আদর করতে ইচ্ছে করে আমার, অনেক আদর। তুমি কি জানো, তোমাকেই আমি প্রথম ভালোবেসেছি। সে কথা যে আমি কিছুতেই ভুলতে পারি না। কিন্তু আমাদের যে দুটো সংসার আছে, ছেলে মেয়ে আছে, এখন কি আর এই সংসার ভাঙা যায় বাসবী? সংসার ভাঙার কথা কে বলছে বলো তো? তুমি বড্ড মরালিস্ট। আমরা গোপনে দুজনে দুজনকে ভালোবাসতে পারি না। সত্যি তুমি আমার কাছে আজ রাত্রিরে থাকবে? বাসবী ফিরে দাঁড়ালো।
তার ঠোঁট দুটিতে ঝকঝক করছে বাসনা, তার সারা শরীর প্রস্তুত। তুচ্ছ নীতিবোধের জন্য সে জীবনের আনন্দ নষ্ট করতে চায় না। গোপনীয়তাকে সে পাপ বলেও মনে করে না। সোমনাথ বাসবীর কোমরে একটা হাত দিয়েছে, আর একটা হাত ওর বুকের সামনে উদ্যত। এ সময় সে শুনল কয়েকবার কাশির শব্দ। একতলায় সেই আলতাপ মণ্ডল শুয়ে আছে। এত জোরে কাশছে যে এই তিনতলাতেও তা শোনা যাচ্ছে। সোমনাথের অভিজ্ঞ কান সেই শব্দ শুনেই বুঝতে পারল ছেলেটা বাঁচবে না। কিন্তু এখন কি সেই সব কথা চিন্তা করার সময়? কত গরিব লোকই তো মরছে। সোমনাথের ক্ষণিক অন্যমনস্কতা বাসবীর নজর এড়ালো না। সে জিজ্ঞেস করল, কি ভাবছো এত? সোমনাথ একটু অপ্রস্তুত হয়ে বলল, ভাবছি একবার শুরু করলে কি আর থামতে পারবো বাসবী? বাসবী তার বুকের কাছ থেকে সোমনাথের হাতটা সরিয়ে দিল। এবার মুচকি হেসে বলল, তোমার হাত ঠান্ডা সোমনাথ। তুমি আসলে ভাবছো তোমার বন্ধুর কথা, কিংবা তোমার স্ত্রীর কথা। মিডল ক্লাস বাঙালি মরালিটি তুমি ছাড়তে পারবে না। সোমনাথের থুতনিতে একটা টোকা মেরে সরে গেল বাসবী। সে রাগ করেনি, বরং হেসেই আবার বলল, থাক, এভাবে হয় না জানো তো। ভালোবাসার দরকার নেই, কি বন্ধুত্বই ভালো। আজ 24শে জুলাই 1992। আজকের দিনটা মনে থাকবে। আজ আমি আমার সব ভালোবাসা তোমাকে দিয়ে গেলাম সোমনাথ। এরপর দেখো আমরা শুধুই বন্ধু থাকব। সকালবেলা সোমনাথ নিচে নেমে এসে দেখল আলতাপ তার আগেই চলে গেছে। সাইকেল রিক্সাটাই যে নেই। বৃষ্টি থেমে গেছে শেষ রাতে। এখন চতুর্দিকে একটা পরিচ্ছন্ন ভাব। বাড়ির সামনের কম্পাউন্ডে টাটকা বাতাসে নিঃশ্বাস নিতে নিতে সোমনাথ ভাবল, ওই আলতাপ নামে ছেলেটা যতবার সাইকেল রিক্সার প্যাডেল ঘোরাবে, ঠিক ততবারই তিল তিল করে ও মৃত্যুর দিকে এগিয়ে যাবে। ও যদি বাঁচতে না চায়, কে বাঁচাবে ওকে? কেউ না। এদেশে কোনো রোগীকে কি জোর করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা আছে? এই সময় একটা গাড়ি এসে থামল গেটের সামনে। বিনায়ক ফিরে এসেছে। বিনায়ককে দেখে অদ্ভুত আনন্দ হলো সোমনাথের। কাল রাতে বাসবী চলে যাবার পর সে কিছুক্ষণ বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। সে কথা কেউ জানে না, জানবেও না। সে যে হেরে গেছে বাসবীর কাছে, নিজের কাছেও। কিন্তু কাল যদি বাসবীর সঙ্গে সে মিলিত হতো, তাহলে আজ সকালে বিনায়ককে দেখে সে কি স্বাভাবিক থাকতে পারত? একটা চোর চোর ভাব হতো না? বিনায়ক যে নিশ্চিন্তে বাইরে রাত কাটিয়ে এলো, তার কারণ সে তার বন্ধুকে বিশ্বাস করে। সোমনাথের মনে তাই আর এখন কোনো গ্লানি নেই। সে হাসি মুখে জিজ্ঞেস করল, কিরে, রাত্রিরে ফিরতে পারলি না? বিনায়ক বলল, আর বলিস না, এক বেটা জোরদার জমি টমি নিয়ে কি সব গন্ডগোলে এক কাকা তার পেটে গুলি চালিয়ে দিয়েছে। লোকটা আগে আমার কাছে কিডনির চিকিৎসা করিয়েছে। গুলি খেয়ে সে কিছুতেই হাসপাতালে যাবে না। খালি আমার নাম ধরে চেঁচিয়ে বলছিল, ওই ডাক্তারবাবু না এলে আমি বাঁচব না। তাই ওর ছেলেরা আমাকে জোর করে ধরে নিয়ে গেল। তা বেঁচেছে? হ্যাঁ, বেঁচে যাবে। গুলিটা বার করে দিয়েছি তো। জ্ঞান ফেরার পরেই চেঁচাতে লাগলো, সে তার কাকাকে তক্ষুনি খুন করবে। গ্রামের লোকের যা ব্যাপার স্যাপার। ও, তা এ তো কেস হয়ে যাবে রে। পুলিশের এক দারোগা অপারেশনের সময় আমার পাশেই বসেছিল। বাদ দে, তুই চা খেয়েছিস? না, এখনো তো খাইনি। বাসবীর ঘুম ভেঙেছে নাকি ভাঙেনি এখনো? কি জানি, দেখিনি আমি। চল ওকে ডেকে তুলি।
আমার সঙ্গে কিন্তু চা খেয়ে যাবি। দুই বন্ধু সিঁড়ি দিয়ে উঠে এলো পাশাপাশি। বাসবী জেগে উঠেছে এর মধ্যেই। ছোট্ট বাচ্চা থাকলে সেই মা বেশিক্ষণ ঘুমোতে পারে না। এখন বাসবীর শাড়ি পরা, চুলে একটা আলগা খোপা বাঁধা। এখন তার চেহারা বেশ স্বাভাবিক, ঘরোয়া, সুন্দর দেখাচ্ছে ঠিকই, কিন্তু চোখে নেই কোনো মাদকতা, ঠোঁটের চকচকে ভাবটাও নেই। সোমনাথকে দেখেই সে বকুনির সুরে বলল, কি যে করো তুমি! একটা রোগীকে নিচে শুইয়ে রেখেছিলে, সারা রাত যা কেশেছে সেই শব্দে আমি একটুও ঘুমোতে পারিনি। বিনায়ক চোখ দিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার? সোমনাথ বলল, আরে ও একটা রিক্সাওয়ালা রে, গায়ে খুব জ্বর ছিল বুঝলে, বৃষ্টির জন্য আর ফিরতে পারেনি, বললাম এখানেই। বাসবী বলল, হ্যাঁ, বাড়িতে তুমি রোগী নিয়ে আসবে আর তার জন্য আমরা ঘুমোতে পারবো না। সরি, আর কাউকে নিয়ে আসবো না, প্রমিস। বিনায়ক প্রসঙ্গটাকে গুরুত্ব না দিয়ে বলল, আচ্ছা ওসব ছাড়ো, এ বাসবী চা চাপাও। তুমি ছৌ নাচের মুখোশ কিনতে চেয়েছিলে, তোমার জন্য অর্ডার দিয়ে এসেছি। সোমনাথ বাসবীর দিকে আর চোখে তাকাচ্ছে মাঝে মাঝে। সে স্পষ্ট বুঝতে পারছে তার বুকের মধ্যে সেই বাসনার আগুনটা প্রায় নিভু নিভু, এখন শুধুই ধোঁয়া বেরোচ্ছে একটু একটু। বাসবী আর কোনোদিনও তেমন ভাবে আসবে না। বিনায়ক বলল, আমাকে 10,000 টাকা ফি দিল জানিস, গ্রামের এইসব জোরদার ফোদ্দারদের কিন্তু অনেক টাকা। বাসবী বলল, চলো একবার তাহলে এবারে ছুটিতে আমরা ভুটান ঘুরে আসি। বিনায়ক বলল, দাঁড়াও, এখানে প্র্যাকটিস যা ভালো জমে উঠেছে, এক্ষুনি ছুটি নেওয়া যাবে না ম্যাডাম। চা খেয়ে সোমনাথ ওপরে উঠে এলো। সে এখনো কলকাতার চেম্বারটা রেখেছে, এখানে সে প্র্যাকটিস করে না। দুপুরে ভাত খায় না সোমনাথ, ব্রেকফাস্ট খেয়ে মেডিকেল কলেজে যায়, ক্লাস সেরে হাসপাতালে রাউন্ড দেয়। আজ সন্ধেবেলা সে কলকাতায় ফিরে যাবে, মনে মনে তেমনই ইচ্ছা। এক একটা ক্লাস শেষ হতেই সে এক একবার করে হাসপাতালের গেটের কাছে সে উঁকি দিয়ে দেখে যেতে লাগলো। তৃতীয়বার এসে সে পেয়ে গেল সেই আলতাপ মণ্ডলকে। সাইকেল রিকশার যাত্রীদের সিটের ওপর সে কাত হয়ে বসে আছে। আজও তার বেশ জ্বর, মুখ দেখলেই বোঝা যায়। নিচে নেমে এলো সোমনাথ, কাছে গিয়ে বলল, এই নেমে আয়, সকালবেলা আমাকে কিছু না বলে চলে গেলি যে? আলতাপ খুব ভয় পেয়ে গেল। আপনার ঘুম ভাঙায়নি স্যার, তাছাড়া বাড়ির লোক খুব চিন্তা করবে। তুই নেমে আয় বলছি। সোমনাথ ওকে সঙ্গে নিয়ে বুকের এক্সরে তোলালো, রক্ত ও থুতু পরীক্ষার জন্য নিল। তারপর ওকে সামনে বসিয়ে জিজ্ঞেস করল, এই তো সাইকেল রিক্সাটা কার রে, তোর নিজের? না স্যার, মালিকের, রোজ 10 টাকা করে দিতে হয় স্যার। ভাড়া মিলুক বা না মিলুক তবুও 10 টাকা দিতেই হবে? হ্যাঁ স্যার, 10 টাকার উপরে যা পাবো সেটা আমার। ও, তা সাধারণত কত থাকে তোর? এই 15 টাকা স্যার, এক একদিন একটু কমে যায়। বেশ, তুই কিন্তু আর রিক্সা চালাতে পারবি না, ফাইনাল। এমনকি আজ ওই রিক্সা চালিয়ে তুই বাড়িতেও ফিরতে পারবি না। গাড়ি জমা দিয়ে আয়, বাড়িতে গিয়ে টানা 1 মাস শুয়ে থাকবি তুই। স্যার, কিন্তু রিক্সা না চালালে আমার বাড়ির লোক খাবে কি? তোর বাড়ির লোক কি খাবে তুই জানিস, তার আমি কি জানি? তুই একটা রোগী, আমি তোকে চিকিৎসা করব। তোর বাড়ির লোক কি খাবে না খাবে তা কি আমি চিন্তা করব? আমার কথা যদি না শুনিস তোকে আমি পুলিশে দেব। তুই তো টিবি রোগে মরবি, আরো কত লোকের মধ্যে এই রোগটা ছড়াবি। হ্যাঁ, পুলিশ তোকে জেলে ভরে রাখবে। সোমনাথ জানে এটা নিতান্তই মিথ্যে ভয় দেখানো। টিবি রোগীকে নিয়ে পুলিশের মাথা ব্যথা নেই, রাস্তার কত ভিখিরিরই তো এই রোগ আছে। এখানকার হাসপাতালেও আলতাপকে ভর্তি করানো যাবে না আসলে। এই হাসপাতালে টিবি রোগীর দেখার ব্যবস্থা নেই।
মেদিনীপুরের ডিগ্রি হাসপাতালে তাকে পাঠানো যেতে পারে, অথবা কাঁচরাপাড়ায়। সেখানেও সিট আছে কিনা আগে জানতে হবে। অচেনা দূরের হাসপাতালে ছেলেটা যেতে চাইবে কিনা তাতেও সন্দেহ আছে। সোমনাথ বলল, এক্স রে ঠিক উঠেছে কিনা সেটা আগে দেখে নিই, তারপর তোকে আমি বাড়ি পাঠাবো। কিছু ওষুধপত্রও দিয়ে দিচ্ছি, নিয়মিত খাবি। একজন ছাত্রের সঙ্গে ব্যবস্থা করছি, সে তোকে ইঞ্জেকশন দিয়ে দেবে কয়েকদিন। তারপর পকেট থেকে পার্সটা বার করে 3টে 100 টাকার নোট বার করে বলল, এই ধর তোর মাসের রোজগার। তা বলে ভাবিস না আমি তোকে মাসে মাসে টাকা দেব, আর কখনো 1 পয়সাও দেব না। আমি হয়তো বেশি দিন এখানে থাকবও না। তোকে নিজের চেষ্টায় বাঁচতে হবে। নিচে নেমে এসে আর একজন রিক্সা চালকের সঙ্গে বন্দোবস্ত করে দিল সোমনাথ। সে আলতাফের গাড়িটা জমা দেবে, তারপর তাকে পৌঁছে দেবে তার গ্রামের বাড়িতে। তার জন্য সে অবশ্য পয়সা পাবে। শেষবারের মতন আলতাফকে সে শাসিয়ে দিল, 1 মাস একেবারে চুপ করে শুয়ে থাকবি, বেশি হাঁটাচলা করবি না, কখনো দৌড়াবি না, ভারী জিনিস তুলবি না। সবটা মনে থাকবে তো? যদি শুনতে পাই তুই রিক্সা চালাচ্ছিস, তাহলে তোকে পুলিশে ধরিয়ে দেব, কথাটা মনে রাখবি। সোমনাথ লক্ষ্য করেনি আলতাফকে ও অন্য রিক্সা চালকটিকে যখন এসব কথা বলছে, তখন তার পাশে এসে দাঁড়িয়েছে এক মাঝবয়সী ভদ্রলোক, ধুতি পাঞ্জাবি পরা, সৌম্য চেহারা। এনার নাম বীরেশ্বর ঘোষ, এখানকার একটি স্কুলের হেডমাস্টার, এবং যে ক্লাবে সোমনাথ মাঝে মাঝে আড্ডা দিতে যায় সেখানকার ভাইস প্রেসিডেন্ট। সোমনাথ মুখ ফেরাতেই বীরেশ্বরবাবু বললেন, নমস্কার। কি ব্যাপার বলুন তো? একটা রিক্সাওয়ালাকে জামাই আদর করে আর একটা রিক্সায় চাপালেন, তারপর আবার তাকে ধমকাচ্ছেন। সোমনাথ একটু লজ্জা পেয়ে গেল। তার মেজাজটা আজ ঠিক নেই। সে বোধহয় একটু বেশি জোরে কথা বলে ফেলেছে। একটা নিবন্ত আগুন যে এখনো একটু একটু ধোঁয়াচ্ছে তার বুকের মধ্যে। সে বলল, মাস্টার মশাই, আমার সঙ্গে একটু হাঁটবেন? আমি বাড়ির দিকে যাব। যেতে যেতে আপনাকে কয়েকটা প্রশ্ন করব। বীরেশ্বরবাবু বললেন, আমি তো মশাই হেঁটে হেঁটেই সব জায়গায় ঘুরি, রিক্সা তো চড়ি না, চলুন। সোমনাথ বলল, আসলে একটা প্রশ্ন নয়, প্রশ্নগুলো আসলে সামাজিক প্রশ্ন। আচ্ছা ধরুন, আমি তো একজন ডাক্তার। আমি যদি একজন লোককে দেখে বুঝতে পারি সে একজন রোগী, তারপরে তার চিকিৎসা তো আমাকে করতেই হবে। সেই রোগী আপনাকে কল না দিলেও আপনি চিকিৎসা করবেন? হ্যাঁ, মানে ধরুন রাস্তায় একটা লোককে দেখলাম, তখন তো কল দেবার কোনো প্রশ্ন নেই। আপনার ফি কে দেবে? ডাক্তারি পড়বার সময় তো ফি নেবার কথা কিছু শেখায় না মাস্টার মশাই। অসুস্থ লোকেদের সাহায্য করা বা বাঁচানো হচ্ছে ডাক্তারদের কর্তব্য। আমাদের ফি নিতে হয় কারণ আমাদেরও তো সংসার চালাতে হয়, এটাই যে আমাদের জীবিকা। সে কি মশাই, আপনাদের মতো বড় বড় ডাক্তারদের ডেকে ডেকেও যে পাওয়া যায় না। ফি না নিয়ে চিকিৎসা করে আবার কোন ডাক্তার? এরকম তো কখনো শুনিনি। আজকাল এক রোগীকে 3-4 বার দেখলে প্রত্যেকবারই ডাক্তাররা সমান টাকা নেন। আগে দ্বিতীয়বার থেকে ফি অর্ধেক হয়ে যেত। মাস্টার মশাই, কথাটা অন্যদিকে ঘোরাবেন না। আমি যেটা বলছি তার নীতির প্রশ্ন। পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থাও কি ডাক্তারকে করে দিতে হবে? ঠিক বুঝলাম না আপনার কথা, একটু খোলসা করে বলুন। এই ধরুন, এই যে একজন সাইকেল রিক্সা চালক, ওর সাংঘাতিক টিবি হয়েছে। আমি চিকিৎসা করে ওকে বাঁচাবার চেষ্টা করতে পারি, কিন্তু এই রোগ নিয়েও রিক্সা না চালালে ওর খাওয়া জুটবে না, ওর বাড়ির লোকও না খেয়ে মরবে। অথচ টিবি রোগী যদি সাইকেল রিক্সা চালায় দিনের পর দিন, তাহলে যে তার চিকিৎসার কোনো মূল্য নেই, সেটা নিশ্চয়ই আপনি বোঝেন। ও, সেই জন্যই ছেলেটাকে ধমকাচ্ছিলেন আপনি? হ্যাঁ মাস্টার মশাই,
ডাক্তারের তো বিবেক আছে, সে তার বিবেককে কি বোঝাবে বলুন তো? এত রোগী ঘাটাঘাটি করতে হয় আপনাদের, তারপরও বিবেক টিকে থাকাটা খুবই আশ্চর্যের ব্যাপার। রাস্তায় তো কত অসুস্থ ভিখিরি পড়ে থাকে, তাদের দিকে কি ডাক্তারেরা ফিরে চায়? কেন চায় না মাস্টারমশাই? এই জন্যেই, এই যে ভিখিরি শুধু চিকিৎসা করলেই তো চলবে না, তার খাওয়া থাকা সবকিছুর দায়িত্বই ডাক্তারকে নিতে হবে। এটা কি ডাক্তারের কাজ নাকি সমাজ কিংবা সরকারের কাজ বলুন তো? সবই তো জানি, আপনাকে একটু খোঁচাচ্ছিলাম। ডাক্তার সাহেব, ওই আলতাপ নামের ছেলেটাকে আমি চিনি। এক সময় আমার মেয়েকে রোজ স্কুলে পৌঁছে দিত। ও নিজে ক্লাস 7-8 পর্যন্ত পড়েছে। ওর বাবা মারা গেল, সংসারে আর রোজগার করার কেউ নেই। খাটতে খাটতে ছেলেটার মুখে রক্ত উঠে গেল। হ্যাঁ মাস্টারমশাই, ও তো মরবেই, বীজাণু ছড়িয়ে আরো অনেককে মারবে। তা আপনি নিজে থেকে ওর চিকিৎসার ব্যবস্থা করলেন, এবার আমাদেরও তো কিছু করা উচিত। ভেবে দেখি কি করতে পারি, আপনি চিন্তা করবেন না। তাই দেখুন মাস্টারমশাই, যদিও ওকে একটা কাজ জুটিয়ে দেওয়া যায়, কিন্তু ক্লাস 7-8 পর্যন্ত পড়েছে, কেই বা ওকে চাকরি দেবে বলুন তো, যাতে শারীরিক পরিশ্রম নেই? একটা ব্যবস্থা কিন্তু হতে পারে। আমাদের স্কুলের একটা দপ্তরির পোস্ট খালি হয়েছে বুঝলেন, সেটা যদি ওকে দেওয়া যায়, ক্লাসে ক্লাসে অ্যাটেন্ডেন্সে রেজিস্টার পৌঁছে দেবে। মোটামুটি হালকা কাজ, সে কাজও পেরে যাবে। সোমনাথ এবার থমকে দাঁড়িয়ে পড়ল, বীরেশ্বরের দিকে তাকিয়ে বলল, মাস্টারমশাই, এ তো খুব ভালো প্রস্তাব। আপনি হেডমাস্টার, আপনি অনায়াসেই ওকে একটা কাজ দিতে পারবেন, অন্তত এই কাজটা। বীরেশ্বর বাবু বললেন, তবে কিনা স্কুল কমিটিতে একবার কথা বলতে হবে। মনে হয় আটকাবে না। কত মাইনে? 5-5 মতন তো পাবেই। দেখি চেষ্টা করে, যদি আরো 50টা টাকা বাড়িয়ে দেওয়া যায়। আমাদের স্কুলের মাইনেপত্র ভালোই বুঝলেন। মাস্টার মশাই, এ যে প্রায় অলৌকিক ব্যাপার। আমি ভাবছিলাম ওই ছেলেটার কোনো আশা নেই, সপরিবারে মারা পড়বে। আজই আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো আজ সন্ধেবেলা কলকাতা যাচ্ছি, 3 দিন পর ফিরব। তখন আপনাকে এসব বলার কথা আমার মনেই হতো না। ছেলেটার তাহলে একটা হিল্লে হয়ে গেল বলুন। বীরেশ্বর বাবু একগাল হেসে বললেন, তাহলে প্রমাণ কি হলো? ডাক্তার বাবুদেরও রোগীদের চাকরি বাকরি নিয়ে ভাবতে হয়। বেশ খুশি খুশি মনে শীষ দিতে দিতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো সোমনাথ। তার হাতে মাত্র আধ ঘন্টা সময় আছে। মুখ হাত ধুয়ে হাসপাতালের পোশাক বদলে নিতে হবে। 5টার সময় শেয়ারের ট্যাক্সি ছাড়ে দুর্গাপুরে যাবার জন্য। ঠিক কলকাতার ট্রেনটা ধরিয়ে দেয়। ট্রেনে পড়ার জন্য একটা বই নিতেই হয়। সোমনাথ বই বাঁচতে লাগলো। রাম এসে বলল, স্যার, দোতলার বৌদিদি আপনাকে একবার যেতে বলেছেন। সোমনাথ অবাক হয়ে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। বিনায়ক এ সময় বাড়িতে থাকে না। বাচ্চাটা আয়ার সঙ্গে বেড়াতে বার হয়। বাসবী একা, তবুও সে ডেকে পাঠালো কেন? কাল রাতের পর আবার যে এই আহ্বান মিলবে, সেটার তো কথা ছিল না। কিন্তু যেতে হবে। কলকাতায় যাবার জন্য একেবারে তৈরি হয়েই সিঁড়ি দিয়ে নামতে লাগলো সোমনাথ। আজ তার বুক টিপ টিপ করছে না, শুধু সূক্ষ্ম ব্যথার অনুভূতি রয়ে গেছে। দরজায় বেল দিতেই বাসবী খুলল। কাজের লোক তো কেউ নেই। বাসবী বলল, এসো। কাল রাতের মতো মোহময়ী নয়, আজ সকালের মতো নিছক ঘরোয়াও নয়। বাসবী বেশ সেজে আছে। একটা নীল কাজ করা টাঙ্গাইল শাড়ি পরেছে, নীল পাথর বসানো কানের দুল, গলায় একটা মটর দানার মতো হার। কিন্তু তার মুখে কোনো রহস্য নেই, একেবারে পরিষ্কার। দরজাটা খোলাই রইল। সোমনাথ ভেতরে এসে বসল একটা বেতের চেয়ারে।
বাসবী বলল, তুমি তো আজ কলকাতাতে যাচ্ছ, পৌঁছতে পৌঁছতে তো অনেক রাত হয়ে যাবে, খিদে পাবে না? কি আবার কিরকম প্রশ্ন? খাওয়াটা আবার সমস্যা নাকি? দুর্গাপুর পৌঁছে কিছু একটা খেয়ে নিলেই হলো। আর তাছাড়া ট্রেনেও অনেক কিছু বিক্রি হয়। সোমনাথ এখনো চলন্ত ট্রেনে বসে বাদাম ভাজা ছাড়িয়ে খেতে ভালোবাসে। বাসবী বলল, আজ একটা বড় ভেটকি মাছ দিয়ে গেল ওর এক পেশেন্ট, কিন্তু অত বড় মাছ কে খাবে, তাই একটু ফিশ কেক বানিয়েছি। কেমন হয়েছে তো জানি না, তোমাকে খেতে হবে। তোমার উপরেই প্রথম এক্সপেরিমেন্টটা করব ভেবেছি। লন্ডনে যখন প্রথম আলাপ হয়, বাসবী তখন একেবারেই রান্না জানত না। ও থাকতো হস্টেলে। বিনায়ক আর সোমনাথের নিজস্ব অ্যাপার্টমেন্ট ছিল, ওরা রান্না শিখে নিয়েছিল। বিনায়ক তো বেশ ভালোই রাঁধত। বিয়ের পরেও বাসবীর কখনো রান্নার দিকে ঝোঁক দেখা যায়নি। এখানে ওদের রান্নার লোক আছে, বাসবী রান্নাঘরে যাওয়াটা পছন্দ করে না। সোমনাথ বলল, তুমি ফিশ কেক তৈরি করেছো? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? একটা রান্নার বই দেখে শিখলাম। সোমনাথ তবু অবিশ্বাসের সুরে বলল, ফিশ কেক কখনো খাইনি। খেয়ে দেখোই না আজ কেমন লাগে। একটা সাদা রঙের কেকের মতো জিনিস একটা সুদৃশ্য প্লেটে নিয়ে এলো বাসবী, সঙ্গে রূপোর কাঁটা চামচ। ওদের রূপোর ডিনার সেট আছে, সোমনাথ সেটা জানে, কোনোদিনও বার করে না। বাসবী বলল, প্রথমে একটুখানি মুখে দিয়ে দেখো, যদি ভালো না লাগে খেতে হবে না। সোমনাথ একটা বড় টুকরোই কেটে নিয়ে মুখে দিল। কোনো বিশ্রী গন্ধ নেই, মাছের গন্ধ তো নেই প্রায়, কিন্তু মাছের স্বাদ আছে, পুড়ে যায়নি, নুনও বেশি হয়নি। মুখ তুলে সোমনাথ বলল, বাহ, বেশ ভালো হয়েছে তো। সত্যি, আমি তোমার অনেস্ট ওপিনিয়ন চাইছি। আরে সত্যি ভালো হয়েছে, বিশ্বাস কর। মুখ তুলে সোমনাথ বলল, এ তো একটা নতুন ধরনের জিনিস। এই দেখো, সবটা খেয়ে নিচ্ছে। তুমি তো জানো, খাবারের টেস্ট আমার ভালো লাগে না এমনটা হলে সেটা আমি কিছুতেই খেতে পারি না। শখ করে তৈরি করেছি, তাই ইচ্ছে হলো তোমাকেই প্রথম পরিবেশন করব। হঠাৎ রান্নার শখ হলো যে? একটা কিছু তো করতে হবে। পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী ছিলাম, সে পড়াশোনা তো কোনো কাজেই লাগলো না। এখন শুধুই হাউসওয়াইফ। আর হাউসওয়াইফই হয়ে যদি থাকতে হয়, তাহলে ভালো করে হওয়াই ভালো না? রান্না বান্না, সেলাই, ছেলে মানুষ করা, ঘর সাজানো। ভালো, বেশ বেশ। তুমি নতুন নতুন রান্না করলে আমাদেরই তো ভালো, আমরা মুখের স্বাদ বদলাতে পারবো, তাই না? হ্যাঁ, সময়টাও তো কাটাতে হবে। দুপুরে ঘুমানোর একটা বাজে অভ্যাস হয়ে গিয়েছে জানো, এরপর মোটা না হয়ে যায়। কি বলছো বাসবী, তোমার ফিগার খুবই ভালো। না গো, বিকেলের পর আর সময় কাটে না। তোমার বন্ধু চেম্বার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তোমার বেশ মজা, এখনো 3 দিন কলকাতায় কাটিয়ে আসবে। তোমার ব্যাপার আলাদা। তোমরা ইচ্ছে করলে তো মাঝে মাঝে শনিবার বিকেলে কলকাতায় গিয়ে সোমবার সকালে ফিরে আসতে পারো। বিনায়ক কি বলে এ ব্যাপারে? বিনায়ক কলকাতায় যেতেই চায় না, ওর তো থিয়েটার কিংবা সিনেমা দেখারও ঝোঁক নেই। আমার খুব থিয়েটার দেখতে ইচ্ছে করে জানো। ওহ, তুমি তো ঘড়ি দেখছো, বসো না, আর একটু চা করছি। সোমনাথ সত্যি একবার চোরা চোখে ঘড়িটা দেখেছে। হার দেরি করলে 5টা শেয়ারের ট্যাক্সি পাওয়া যাবে না। এরপর অবশ্য সে একলা পুরো ভাড়ায় একটা ট্যাক্সি নিতেই পারে, টাকা বেশি খরচ হবে, কিন্তু সে কথাটা তো আর বলা যায় না বাসবীকে। সে উৎসাহ দেখিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, চা তো খেতেই হবে। বাসবী জিজ্ঞেস করল,
আর একটু ফিশ কেক নেবে? আপত্তি তো নেই, কিন্তু এতটা খেয়ে ফেললে তোমাদের জন্য কিছু বাঁচবে? হ্যাঁ গো, আরো অনেক আছে। মাছটা মস্ত বড়, ফ্রিজে রেখে 3-4 দিন খাওয়া যাবে। ও হ্যাঁ, ভালো কথা, তুমি কলকাতা থেকে ফেরার সময় বড় বাজার থেকে ভালো হিং কিনে আনতে পারবে আমার জন্য? এখানে ভালো হিং পাওয়া যায় না। একটা রান্নার রেসিপি দেখলাম, হিং দিয়ে চিকেন, সেটা একবার করে দেখতে চাই। বাসুবি আবার হাসল। কেমন যেন লাগছে বলো, মফস্বলের মানুষের মতো। কিছু দরকার, যে শহরে যাচ্ছে তার কাছে অর্ডার দিয়ে দেওয়া। চাওয়া খাওয়া শেষ হলো, আর তো দেরি করা যায় না। এরপর দুর্গাপুরের ট্রেনও আর ধরা যাবে না। বাসবি গল্প করার মেজাজে আছে বেশ। সোমনাথ তবুও উঠে দাঁড়ালো। বাসবি এবার আর আপত্তি করল না। সে বলল, হ্যাঁ, এবার তোমার যাওয়ার দরকার। দরজার কাছে এসে সোমনাথ জিজ্ঞেস করল, বাসবি, আজ হঠাৎ এত সাজগোজ করেছ যে, কোথাও বেরোবে? না না, এখানে আর কোথাও যাওয়ার জায়গা আছে? বাড়িতেই থাকবো। এক একদিন নিজের জন্যই সাজতে ইচ্ছে করে গো। একটু সাজগোজ করলে, পারফিউম মাখলে মনটা ভালো থাকে। বাইরের দিকে এসে সোমনাথ একটা রিকশার জন্য এদিক ওদিক তাকালো। একটাও দেখা যাচ্ছে না। খুব দরকারের সময় কিছুই পাওয়া যায় না। তাকে হেঁটেই যেতে হবে বাস স্ট্যান্ড। দ্রুত হাঁটতে লাগলো সোমনাথ। হঠাৎ সে বুঝতে পারল তার মুখটা তেতো হয়ে আছে। খাবারটার জন্যে নয়, ফিশকেক বেশ সুস্বাদু ছিল, কিন্তু কাল রাতে বাসবি তার নিজের শরীরটা দিতে চেয়েছিল। সোমনাথ নিতে পারেনি। আজ বাসবি তাকে মাছ খেতে দিল, সোমনাথ দিব্যি খেয়ে নিল। এর মধ্যে কি বাসবির একটা সূক্ষ্ম বিদ্রূপ আছে? মনে মনে হাসছিল বাসবি। বাসবি আজ নিখুঁত ফরমাল ব্যবহার করল, যেন সে শুধুই তার বন্ধু স্ত্রী, আর কিছু নয়। পুরোটাই কি ওর অভিনয়? আর চলে আসার আগে বাসবিকে অন্তত একটা চুমুও কি খেতে পারত না সোমনাথ? একটা চুমু, কয়েক নিমেষের আনন্দ, তাতে সারা পৃথিবীর কারুর কোনো ক্ষতি হতো না। চুমু খেতে চাইলে কি আপত্তি করত বাসবি? ইচ্ছে প্রকাশ করারই তো সাহস হলো না সোমনাথের। বাসবির কাছে সে বারবার হেরে যাচ্ছে। কি করবে সে? এরপর 9 বছর কেটে গেছে। বাঁকুড়া থেকে আর 6 মাসের মধ্যেই আবার ট্রান্সফার হয়ে ফিরে এসেছিল সোমনাথ। বিনায়করা 1.5 বছর পর। বাঁকুড়ায় আর কোনোদিনই যায়নি সোমনাথ। প্রয়োজন হয়নি, উপলক্ষও আসেনি। কলকাতায় এখন সে বেশ ব্যস্ত ডাক্তার। নাম শুনলেই অনেকেই তাকে চেনে। বিনায়ক আরও বেশি ব্যস্ত, আরও বেশি খ্যাতিমান। সল্টলেকে মস্ত বড় বাড়ি বানিয়েছে বিনায়ক। সোমনাথ গল্ফ গ্রিনে ফ্ল্যাট কিনেছে। দুজনে থাকে শহরের 2 প্রান্তে। বাসবির জন্য যে আগুন জ্বলত সোমনাথের বুকে, তা নিভে গেছে কবে। ধোঁয়াটোয়াও আর বেরোয় না। ব্যথার বোধ নেই। আসলে সময়ই পায় না ওসব নিয়ে মাথা ঘামাবার। বিনায়কের সঙ্গে সোমনাথের মাঝে মাঝে কোনো না কোনো নার্সিংহোমে দেখা হয়ে যায়। অনেক সময় একই রোগীকেই দুজন দেখতে আসে। 2 বন্ধু কিছুক্ষণ গল্প করে। বাসবির সঙ্গে সোমনাথের দেখা হবার সুযোগ প্রায় নেই। সামাজিকভাবে মেলামেশা আর হয় না বলতেই চলে। বিনায়কদের সল্টলেকের বাড়ি তৈরি হবার সময় ওরা একটা বড় পার্টি দিয়েছিল। সেদিন বাসবি খুব ব্যস্ত ছিল। সোমনাথের সঙ্গে 2-1টার বেশি কথা বলার সময়ই সে পায়নি। বরং সোমনাথের চেয়ে তার স্ত্রী শান্তার সঙ্গেই গল্প হয়েছিল বেশি বাসবির। আরেকদিন দেখা হয়েছিল ক্যালকাটা ক্লাবে। সেদিন মনে হয়েছিল যেন বাসবির মুখখানে একটা সাদা পৃষ্ঠার মতন। সোমনাথের দিকে তাকাচ্ছে, অথচ তার দৃষ্টিতে কোনো ভাষা নেই। সোমনাথকে কি সে মন থেকে একেবারেই মুছে ফেলেছে? অথবা সে সোমনাথকে ঘৃণা করে? তাকে আর পুরুষ বলে গ্রাহ্যই করে না? সকলেই বলে বিনায়ক পরিশ্রম করছে বড় বেশি।
টাকা উপার্জনের নেশায় সে উন্মত্ত। ছুটি নেয় না, কোথাও বেড়াতে যায় না। এর জন্য অবশ্য তাকে দুটি ধাক্কা খেতে হলো। একবার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে গেল বিনায়কের। বন্ধুরা সবাই তাকে দেখতে গেল নার্সিংহোমে। সোমনাথও গিয়েছিল। সেদিন বাসবীর সঙ্গে তার দেখা হয়নি। বাসবী একটু আগে চলে গেছে নার্সিংহোম থেকে। বিনায়কের অবশ্য বিশেষ গুরুতর কিছু হয়নি। মাসখানেক বাদেই সে আবার প্র্যাকটিস শুরু করেছিল আগের মতো। তার কিছুদিন পরে শোনা গেল বাসবীর সঙ্গে বিনায়কের ডিভোর্স হয়ে গেছে। আশ্চর্য খবর। খবরটা শুনেই সোমনাথের মনে হয়েছিল নিশ্চয়ই বাসবীর আর একটা প্রেমিক জুটেছে। নিছক হাউসওয়াইফ সেজে থাকার মেয়ে তো সে নয়। তার নীতিবোধ আলাদা। গোপনে প্রেম করার ব্যাপারে তার কোনো দ্বিধাই নেই। ডিভোর্সের পরে বাসবী আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে রইল। একটা চাকরিও পেয়ে গেল মহিলা কলেজে। ওদের ছেলেটি দার্জিলিংয়ে। কিন্তু বাসবীর প্রেমিকটি কোথায়? সেইটিই হলো অন্য ডাক্তারদের কৌতূহলের বিষয়। কিছুতেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না। বাসবী একা থাকে। সে একটা গাড়ি কিনেছে, ড্রাইভার রাখেনি, নিজেই চালায়, কিন্তু তার গাড়িতে কোনো পুরুষকে দেখা যায় না কখনো। বিনায়কের বন্ধুদের বিশেষ কৌতূহল বাসবীর প্রেমিকটি অন্য ডাক্তার কিনা। একজন ডাক্তার হয়ে অন্য ডাক্তারের বউকে ভাগিয়ে নিয়ে যাওয়াটা ঠিক এথিক্যাল নয়। অন্য পেশার লোক হলে অস্বাভাবিক কিছু নয়। বাসবী এখনো দেখতে ভারী সুন্দর। কিন্তু কোথায় সেই বাসবীর প্রেমিক? সোমনাথ আর বিনায়ক এই দুজনেরই কমন ফ্রেন্ড বিশ্বদেব। সেও নামকরা হার্ট স্পেশালিস্ট। সে বিনায়কদের বাড়িতে প্রায়ই যায়। একদিন সে বিশ্বদেব বেঙ্গল ক্লাবে লাঞ্চ খেতে খেতে অনেক ভেতরের কথা খুলে বলল। বিশ্বদেব বলল, দেখ সোমনাথ, আমাদের মুশকিল কি জানিস? একটা সময় যখন আমরা সার্থকতার মুখ দেখি, যখন আমাদের বেশ নামডাক হয়, তখন একটা ট্র্যাজেডি ঘটে যায়। আমাদের ওপর, আমাদের সময়ের ওপর আমাদের নিজেদেরই আর কোনো কন্ট্রোল থাকে না। আমরা বউ বাচ্চাদের দিকে তো তাকাতে ভুলে যাই বটেই, এমনকি নিজেদের দিকেও তাকাতে ভুলে যাই। সোমনাথ বলল, সার্থকতা কাকে বলে? নিজের ব্যক্তিগত জীবনটাকে নষ্ট করে ফেলা? যারা এটা বোঝে না তারা নির্বোধ। মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে দেখাটা খুব দরকার। আমি কোন দিকে চলেছি, আমি শেষ পর্যন্ত কি চাই, সেটা ভাবতে হবে না? সেটাই তো, যারা ভাবে না তারাই তো ট্র্যাজেডির শিকার হয়। এই দেখ না, বিনায়কের যে বিয়েটা ভেঙে গেল, তার জন্য আমরা বাসবীকেই দায়ী করছি। আমরা পুরুষ মানুষ, তাই তো বিনায়কের পক্ষে। অনেকের ধারণা বাসবী লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে প্রেম করেছে। ওটাই তা নয়, আসল কারণটা আমি জানি। চমকে উঠল সোমনাথ। সেটা কি? ওদের দুজনের মধ্যে দাম্পত্য সম্পর্কই যে ছিল না অনেক দিন। সে কি? কেন? বিনায়কের কোনো প্রবলেম? আরে না না, প্রবলেমটা শারীরিক নয় রে, মানসিক। বিনায়ক কোনোদিনই বাসবীর মনটা বুঝতে পারেনি, বোঝার চেষ্টাও করেনি। বাসবী রোমান্টিক ধরনের মেয়ে। সে একসময় নাচতো, গান বাজনা ভালোবাসতো। নতুন কোনো থিয়েটার হলেই সে দেখতে যাবে। বিনায়কের এ ব্যাপারে কোনো রসকস নেই। বউয়ের জন্যই যে সময়ই দিতে পারে না। বউকে নিয়ে কোথাও যাবে, দুদণ্ড বসে গল্প করবে, এমনকি ঝগড়াও করবে, তার সময়টা নেই। এরকম করলে কি চলে বলতো? সোমনাথ বলল, অত টাকা বিনায়ক কি করবে বলতো? একটাই তো মোটে ছেলে। বিশ্বদেব বলল, বিনায়কের ধারণা কি জানিস? ও তো এত খাটছে বউয়ের জন্যই। সে অত বড় বাড়ি করে দিয়েছে। বাসবী যত ইচ্ছে গয়না গড়াতে পারে, মুঠো মুঠো টাকা খরচ করতে পারে। কোনো কোনো মেয়ে এসবই ভালোবাসে, হ্যাঁ সেটা সত্যি। কিন্তু বাসবী যে অন্য রকমের, সেটাই বিনায়ক বুঝল না। তার ফলটা কি হলো? বিনায়ক আমাকে নিজে বলেছে, রাত্রির বেলা বিছানায় বাসবীকে কাছে টানলে বাসবী নাকি সাড়া দেয় না, ওর শরীরটা ঠান্ডা হয়ে থাকে। স্বামীর সঙ্গে যদি একেবারেই মনের মিল না থাকে,
তাহলে সেই স্বামী স্ত্রীর মধ্যে ঠিক মতন যৌন সম্পর্ক কি হতে পারে? বিনায়ক বলছে প্রায় 9-10 বছর ধরে ওদের মধ্যে এরকম চলছে। বাইরের লোকজনের সামনে স্বামী স্ত্রীর ঠাট বজায় রাখে, অথচ ভেতরে ভেতরে কোনো সম্পর্কই নেই। এরকম একটা মিথ্যে ব্যাপার শুধু শুধু টিকিয়ে রাখার কি দরকার বলতো? সোমনাথ বলল, তাহলে এর মধ্যে কোনো তৃতীয় পুরুষ নেই? তোকে একটা খুব গোপন কথা বলি রে সোমনাথ, কাউকে বলবি না কিন্তু। ওদের বাড়িতে তো আমি প্রায় যাই। বাসবির অবস্থাটা বুঝেছিলাম। বাসবির ওপর আমার একটা দুর্বলতাও জন্মে গিয়েছিল। আমি খানিকটা এগিয়েও ছিলাম, কিন্তু বাসবি আমাকে থামিয়ে দিল। চুমুটুমু পর্যন্ত এগিয়েছিলিস বুঝি? আরে দেখ শালা, চুমু পর্যন্ত এগোলে আর বাকিটা হতে দেরি লাগে নাকি? না না, শুধু ওর হাত ধরেছিলাম একদিন। বাসবি পরিষ্কার বলে দিল, বিশ্বদেব, তোমার সঙ্গে আমার কিছু হবে না। বিনায়কের কোনো বন্ধুর সঙ্গে প্রেম করা আমার পক্ষে সম্ভব নয়। সোমনাথের বুকের মধ্যে যেন কুলকুল করে একটা আনন্দের ঝর্ণা বয়ে যেতে লাগলো। বাসবির যে আর কোনো প্রেমিক নেই, এটা যেন তারই একটা জয়। যদিও এরকম ভাবার কোনো মানেই হয় না। বাসবি তার কে? কেউ না। 9 বছর আগে এক রাতে সে বাসবির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছে। তারপর আর তো কোনো যোগাযোগ নেই, দেখাও হয় না। বাসবি কি সোমনাথের কথা ভেবে ভেবে অন্য কারোর সঙ্গে প্রেম করেনি? তা হতেই পারে না। সোমনাথ নিজেই তো এর মধ্যে টুকটাক 2-3টে ছোটখাটো প্রেম করে নিয়েছে। এখন আর তার নীতিবোধ অতটা দৃঢ় নয়। একটি মেয়ের সঙ্গে গোপনে কিছু খেলাধুলা করাটাকে তেমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার বলে সে মনেই করে না। বাসবি তার কেউ নয়। বাসবির সঙ্গে আর সম্পর্ক রাখেনি সোমনাথ। তবুও বাসবির কোনো প্রেমিক আছে এ কথা জানতে পারলে তার ঈর্ষা হতো। সোমনাথ নিজের দাম্পত্য জীবনটাকে বেশ সামলে রেখেছে। শান্তা গান বাজনা করে, তার একটা নিজস্ব জগৎ আছে। সে বিভিন্ন অনুষ্ঠানে গান করতে যায়, তার 2খানা ক্যাসেটও বেরিয়েছে। সোমনাথ নিজেও একসময় গাইত, এখন আর চর্চা রাখতে পারে না বটে, কিন্তু সেও নানা গানের অনুষ্ঠান শুনতে যায়। ক্লাসিক্যাল গান বাজনার ফাংশন থাকলে সে চেম্বার বন্ধ করে দেয়, সারা রাত শোনে। এইসব সময়ে শান্তা তার সঙ্গে থাকে। সোমনাথেরও প্র্যাকটিস বেশ জমজমাট, উপার্জন যথেষ্টও বেশি, কিন্তু বাড়াবাড়ি করে না সে বিনায়কের মতো। মাঝে মাঝে ছুটি নেয়, ছুটি উপভোগ করতে সে জানে। প্রতি বছর একবার পাহাড়ে, একবার সমুদ্রের ধারে সে বেড়াতে যায় শান্তাকে নিয়ে। এখন সে বুঝতে পারে, বাঁকুড়ার সেই রাতে সে যে বাসবির স্পষ্ট আহ্বানে সাড়া দেয়নি, সেটা তার কাপুরুষতা নয়, সেটা তার দূরদর্শিতা। একবার বাসবিকে বুকে জড়িয়ে ধরলে সে আর তাকে ছেড়ে দিতে পারত না। তাহলে তো দুটো সংসারই ভেঙে যেত। শুধু প্রেমের জন্য অতখানি বিপর্যয় সামলাবার ক্ষমতা কি ছিল সোমনাথের? তবে একথাও ঠিক, শান্তাকে কিংবা অন্য 2টি মেয়েকে সে যখন জড়িয়ে ধরে, তখন বুঝতে পারে বাসবির প্রতি তার যৌন টান ছিল অনেক বেশি তীব্র। বাসবি আলাদা ফ্ল্যাট ভাড়া করে আছে। এবার একবার তার সঙ্গে দেখা করতে গেলে কেমন হয়? চিন্তাটা মাথার মধ্যে প্রায়ই ঘোরে, কিন্তু সত্যি সত্যি যাওয়ার উদ্যোগ নিতে পারে না সোমনাথ। একদিন সে সন্ধ্যেবেলা চেম্বারে বসে রোগী দেখছে। শেষ হয়ে এসেছে প্রায়। 8টার পর সে আর কিছুতেই চেম্বারে থাকে না। রোগীরা বসে আছে বাইরে। একজন বেরুলে সোমনাথের সেক্রেটারি নাম ধরে ডাকছে আর একজনের। একটি যুবক ঢুকল, বেশ লম্বা ও স্বাস্থ্যবান, মাথায় ঘন চুল, ফর্সা রং, প্যান্ট ও হাওয়াই শার্ট পরা। তার শরীরে কোনো রোগ আছে বলে মনেই হয় না। যুবকটি এসেই টেবিলের তলায় সোমনাথের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। সোমনাথ ত্রস্ত হয়ে বলল, আরে আরে কে কি? যুবকটি বলল, আপনি ভালো আছেন স্যার? সোমনাথ মৃদু ধমক দিয়ে বলল, হ্যাঁ আমি ভালো আছি। আরে
আপনি ওই চেয়ারে বসুন, তারপর বলুন আপনার কি হয়েছে। দু একজন পুরনো রোগী এসে এরকম বাড়াবাড়ি করে, কিন্তু সোমনাথ এই ছেলেটিকে কিছুতেই চিনতে পারল না। আগে কখনো দেখেছে বলে তার মনেও পড়ল না। যুবকটি বলল, স্যার, আমার নাম আলতাপ মণ্ডল। সোমনাথ বলল, হ্যাঁ, নামটা তো শুনলাম, এবার কাজের কথা বলুন। শুধু নাম শুনে তো আর রোগ বোঝা যাবে না। যুবকটি বলল, স্যার, আমি বাঁকুড়ায় সাইকেল রিক্সা চালাতাম। আপনি একদিন রাত্রিবেলা। সোমনাথ চমকে উঠল। এবার তার মনে পড়ে গেল, সেই রোগা হাড় জিরজিরে ছেলেটাকেই সে এখন দেখছে। হ্যাঁ, সে এরকম সুগঠিত বলবান পুরুষ হয়ে গেছে। শুধু তাই নয়, তার পোশাক রুচিসম্মত, মুখখানি মধ্যবিত্ত ভদ্রলোকের মতো। সে যে একেবারে শ্রেণী পাল্টে ফেলেছে। সোমনাথ ওর খবর একটু একটু জানত। প্রথম প্রথম বাঁকুড়া থেকে বীরেশ্বর মাস্টারমশাই চিঠি লিখতেন সোমনাথকে। তিনি ওই ছেলেটির ব্যাপার সম্পর্কে উচ্ছ্বসিত ছিলেন। নিজে নিজে পড়ে সে একেবারেই পাশ করে গেল মাধ্যমিক। সেখানেই সে থামল না, তৈরি হতে লাগলো উচ্চ মাধ্যমিকের জন্য। হেডমাস্টার মশাই নিজে ওকে পড়াতেন। উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে গেল আলতাপ। স্কুলের পরিবেশে থেকে পড়াশুনোয় তার ঝোঁক এসেছিল। এর কিছু পরেই বীরেশ্বর বাবু মারা যান। তখন চাকরিটা রক্ষা করার ব্যাপারে কিছু গোলমাল হয়েছিল। অন্য দপ্তরিরাই শত্রুতা করছিল তার সঙ্গে। চাকরি যখন যায় যায় অবস্থা, সেই সময় স্কুলের সেক্রেটারি এসে হস্তক্ষেপ করলেন। দপ্তরির বদলে কেরানির পদ দেওয়া হলো তাকে। লাইব্রেরিয়ানের সহকারী। সেইখানে বই পড়ার আরও অনেক সুবিধা। আলতাপের তখন পড়াশুনোর নেশা ধরে গেছে। সে তার ছোট ভাই বোনদেরও স্কুলে ভর্তি করে দিয়েছে। তার বাড়িটা তখন আর রিক্সাওয়ালার বাড়ি নয়, দপ্তরির বাড়ি নয়, কেরানির বাড়ি। বিএ পরীক্ষাতেও সে ভালো রেজাল্ট করল, অনার্সে হাই সেকেন্ড ক্লাস। আলতাপ বলল, আমার আরও পড়ার ইচ্ছা ছিল স্যার। ঠিক করেছিলাম ইকোনমিক্সে এমএ পরীক্ষাটা দেব, কিন্তু এই সময় রেলের চাকুরির পরীক্ষার একটা বিজ্ঞাপন বেরুলো। অনেকেই বলল ওই পরীক্ষাটা দিতে স্যার। দিয়েছিলাম, ইন্টারভিউতে চান্সও পেয়ে গেলাম। সোমনাথ জিজ্ঞেস করল, তুমি এখন রেলে চাকুরি করো? হ্যাঁ স্যার, এখন আর বাঁকুড়ায় থাকি না, বহরমপুরে কোয়ার্টার পেয়েছি। আমার ভাই বোন দুটো কলেজে পড়ে স্যার। সোমনাথ আলতাপের দিকে তাকিয়ে রইল। এদেশে কত প্রাণ অকালে নষ্ট হয়ে যায়। কত ছেলে মেয়ে একটু সুযোগ পেলে দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু সুযোগ পায় না, বঞ্চিত হয়, রোগে ভুগে হারিয়ে যায়। সোমনাথ তার চোখের সামনে দেখতে পাচ্ছে অন্তত একজনকে। 2-3 মাসের মধ্যে মৃত্যু ছিল যার অবধারিত, সে এখন সুস্থ স্বাভাবিক মানুষ। সোমনাথের সবচেয়ে ভালো লাগলো আলতাপের স্বাস্থ্য দেখে। সে একজন রীতিমতো বলশালী যুবক। কে বলবে সে একসময় টিবি রোগে ভুগে এমন চেহারা করেছিল যে ওর বুকের সবকটা পাঁজর গোনা যেত। আলতাপ আবার বলল, স্যার, সেই রাতের কথা আমি কোনোদিনও ভুলব না। 24শে জুলাই 1992 সাল। খুব বৃষ্টি পড়ছিল। আমার খুব জ্বর, কাশির সঙ্গে রক্ত পড়ে। তবুও রিক্সা চালাতেই হয়, না হলে খেতে পারবো না। সেই সময় আপনার বদলে যদি অন্য কোনো প্যাসেঞ্জার নিতাম, তাহলে হয়তো আমি আজ আর বেঁচে থাকতাম না। সোমনাথের শরীরে একটা শিহরণ হলো। ওই তারিখটা তার মনে থাকার কথা নয়, তবুও মনে আছে। বাসবী ওই তারিখটার কথা উচ্চারণ করেছিল। সে রাতে বাসবী সব ভালোবাসা বিসর্জন দিয়েছিল। সোমনাথ প্রেমিক হতে পারেনি, হয়েছিল কাপুরুষ। বাসবীর শেষ কথাটাই সোমনাথের মাঝে মাঝে মনে পড়ছে। আলতাপের কথা সে তো ভুলেই গিয়েছিল। আলতাপ আবার বলল, অনেকে বলে স্যার আমার বেঁচে যাওয়াটা একটা মিরাকেল। আপনার কাছে 50টা টাকা চেয়েছিলাম, আপনি আমাকে ওপরে ডেকেছিলেন। বারান্দার আলোতে আপনি আমার মুখ দেখেই বুঝতে পারলেন
আমার কতখানি অসুখ। আপনি বৃষ্টির মধ্যে আমায় বাড়ি ফিরতে দিলেন না, ওষুধ দিলেন, ভাত খেতে দিলেন, সেই জন্যই তো আমি বেঁচে গেলাম বলুন। নিজের প্রশংসার কথা শুনতে চায় না সোমনাথ, তার অস্বস্তি হয়। সে হাত তুলে থামিয়ে দিয়ে বলল, আমি আর এমন কি করেছি আলতাফ? ওরকম সবাই করে। না স্যার, সবাই করে না। আরও তো ডাক্তারবাবুরা রিকশায় চাপেন, কেউ তো আমাদের সঙ্গে কথাই বলতেন না। অন্য রিকশাওয়ালাদেরও অসুখ করে, আর কোনো ডাক্তারবাবু তো তাদের সাহায্য করেন না। আপনি যদি আমার চিকিৎসার ব্যবস্থা না করতেন। সোমনাথ বলল, আমি শুধু তোমার চিকিৎসার ব্যবস্থাটাই করেছি, কিন্তু তোমাকে আসল সাহায্য করেছে বীরেশ্বর মাস্টার মশাই। তিনি যদি তোমাকে ওই চাকরিটা জুটিয়ে না দিতেন। আলতাফ বলল, মাস্টার মশাইয়ের একখানা ছবি আমি ঘরে টাঙিয়ে রেখেছি, কিন্তু ওনাকেও তো আমার চাকরির কথা আপনিই বলেছেন, না হলে উনি কি আমার কথা জানতে পারতেন? মাস্টার মশাইও সবসময় আপনার কথা বলতেন। সোমনাথ বলল, যাই হোক আলতাফ, তুমি এখন পুরোপুরি সুস্থ, জীবনে দাঁড়িয়ে গেছো, দেখে আমার খুবই ভালো লাগছে। আলতাফ ওঠার ইঙ্গিতটা গ্রাহ্য করল না। সে বলল, অনেক আগেই আপনার সঙ্গে দেখা করা উচিত ছিল। এর আগে আপনাকে দুখানা চিঠি লিখেছি, কিন্তু উত্তর পাইনি। চিঠিপত্র সোমনাথ নিজে খোলে না, তার সেক্রেটারি ওপর ভার দেওয়া আছে। অপ্রয়োজনীয় চিঠি সে সোমনাথকে দেখায় না। বাংলায় লেখা ধানাই পানাই করা চিঠি সে হয়তো গ্রাহ্যই করেনি। এড়িয়ে যাবার জন্য সোমনাথ বলল, হ্যাঁ, অনেক চিঠিপত্র আসে। আলতাফ বলল, আমার মা আমাকে প্রায়ই বলতেন, তুই ডাক্তারবাবুর সঙ্গে একবারও দেখা করলি না, তুই এমন নিমক হারাম। আসলে চিঠির উত্তর না পেয়ে আমি ঠিক বুঝতে পারিনি কোথায় দেখা করব। প্যান্টের পকেটে হাত দিয়ে আলতাফ এবার একটা ছোট্ট প্যাকেট বার করল। মোড়কটা খোলার পর দেখা গেল তার মধ্যে রয়েছে একটা ভেলভেটের বাক্স। সেটা সম্ভ্রমে এগিয়ে দিল সোমনাথের দিকে। সোমনাথ নিছক কৌতূহলেই বাক্সটা খুলল। বেশ চমকে গেল সে। রীতিমতন দামি একটা আংটি, অনেকখানি সোনার, তাতে আবার 3টে মুক্তো বসানো। সোমনাথ তার 2 হাতের পাঞ্জা টেবিলের ওপর রেখে বলল, এটা নিয়ে আমি কি করব? আমি কি আংটি পরি? এই দেখো, আমি আংটি পরা একেবারেই পছন্দ করি না। আলতাফ কাঁচুমাচু হয়ে বলল, স্যার, মা পাঠিয়েছেন, আপনি আংটি পরেন না, বৌদিকে দেবেন। তোমার বৌদির অনেক আংটি আছে, তাহলে বাড়িতে এমনিই রেখে দেবেন। বাড়িতে সোনার গয়না কারা রাখে গড়িয়ে? যারা মনে করে কখনো বিপদে পড়লেই সোনা বিক্রি করবে। আমার সেরকম বিপদে পড়ার ঝুঁকি নেই আলতাফ। আমি যদি আজ হঠাৎ মরেও যাই, আমার স্ত্রীকে সোনা বিক্রি করে খেতে হবে না। তুমি এটা নিয়ে যাও। আমাকে কখনো কিছু দেবার চেষ্টা করবে না। নতুন চাকরিতে ঢুকেছ, এত দামি আংটি কিনে বাজে খরচ করার কোনো মানে হয়? আলতাফ বলল, আমার চাকরিটা ভালো স্যার, শীঘ্রই নিজের বাড়ি করার জন্য জমি কিনবো ভাবছি। সোমনাথ কয়েক মুহূর্ত চেয়ে রইল আলতাফের দিকে। মানে ঘুষ? কিছু বলতে গিয়েও থেমে গেল সোমনাথ। একজন পেশেন্ট তার চাকরিতে ঘুষ নেবে কি নেবে না সে বিষয়ে উপদেশ দেওয়াটা বোধহয় ডাক্তারের এখতিয়ারের মধ্যে পড়ে না। আলতাফ বলল, আমি জানতাম স্যার আপনি এটা নেবেন না। আমি মাকে কতবার বললাম। আমি আরেকটা জিনিস ঠিক করেছি স্যার, জানেন, অনেক গরিব লোকের টিবি হলেও তো চিকিৎসা হয় না। কাছড়াপাড়া টিবি হাসপাতালে আমি প্রত্যেক বছর একজন করে রোগী চিকিৎসার খরচ দেব। বাহ, চমৎকার! এটা তো খুব ভালো কথা। চেয়ার ছেড়ে এবার উঠে এলো সোমনাথ। আলতাফের কাঁধে হাত রেখে বলল, এইটা যেটা বললে
তাতে আমি সত্যিকারের খুশি হলাম। এমন করে কজন ভাবে বলো তো? মাঝে মাঝে এসো আলতাফ, তোমাকে দেখলে আমার ভালো লাগবে। আলতাফ নিচু হয়ে আবার সোমনাথকে প্রণাম করল। এর কয়েকদিন পরে এমন একটা ঘটনা ঘটল যা প্রায় অলৌকিক বলা যায়। শুনলে অবিশ্বাস্যই মনে হয়, তবু এমন ঘটনাও হঠাৎ ঘটে। বেলভিউ নার্সিংহোমে সোমনাথ একটা রাউন্ড দিতে গেছে রাত্রির বেলা। তার দুজন পেশেন্ট আছে ওখানে। লিফটে তার কাঁধে হাত দিল হঠাৎ বিশ্বদেব। গম্ভীরভাবে বলল, ইরে, বাসবিকে দেখতে এসেছিস? সোমনাথ বিস্মিতভাবে বলল, বাসবি সেখানে ভর্তি আছে? কি হয়েছে তার? বিশ্বদেব বলল, এবার তুই জানিস না, স্ট্যাব ইনজুরি। স্ট্যাব ইনজুরি? এবারে প্রায় আটকে উঠল সোমনাথ। কে ছুরি মেরেছে বাসবিকে? তুই কি খবরের কাগজ টাগজ কিছু পড়িস না নাকি? কালকের কাগজেই তো বেরিয়েছে। আসলে রবিবার ছাড়া অন্য দিনের কাগজ ভালো করে পড়াই হয় না। রবিবার ছাড়া অন্য দিনের কাগজ ভালো করে পড়াই হয় না সোমনাথের। শুধু হেডিংগুলোই চোখ বুলায়। সে বাসবির খবর কিছুই দেখেনি। ব্যাপারটা অত্যন্তই বিশ্রী ও রোমহর্ষক। মুর্শিদাবাদে বাসবির এক দিদি থাকে। তার সঙ্গে সে দেখা করতে গিয়েছিল। ফিরছিল বিকেলের ট্রেনে। সেই ট্রেন মাঝপথে একটা ছোট্ট স্টেশনে থেমে রইল। কোথায় নাকি তার কাটা গেছে। কখন আবার ট্রেন চলবে তার ঠিক নেই। ট্রেন থেমে রইল। কিছু কিছু যাত্রী নেমে চলে গেল। তারা অন্য জায়গা থেকে বাস ধরবে। বাসবি তো সেসব চেনে না। ট্রেন এখনো চলার আশা আছে। তাকে ট্রেনেই ফিরতে হবে। কামরার মধ্যে অসহ্য গরম। আলো নেই, পাখা নেই, ঘুটঘুটে অন্ধকার। কিছু যাত্রী প্ল্যাটফর্মে নেমে পায়চারি করছে। বাসবিও নেমে দাঁড়ালো এক সময়। স্টেশনটা অন্ধকার। বহুক্ষণ লোডশেডিং চলছে। বাসবির অসহায় লাগছে, কিন্তু কিছু করার উপায় নেই। অন্য যাত্রীদের ভিড় ছাড়িয়ে সে একসময় এগিয়ে গিয়েছিল প্ল্যাটফর্মের শেষ দিকটায়। হঠাৎ দেখল তাকে ঘিরে ধরেছে তিনজন লোক। একজন বিড়বিড় করে কি যেন বলল, আর একজন কাছে এসে তার গলার হাড়টা ধরে দিল এক টান। কিন্তু হাড়টা ছিঁড়ল না। বাসবি তখন চেঁচিয়ে উঠতেই সেই তিনজন লোক বাসবিকে চেপে ধরে টানতে লাগলো বাইরের দিকে। একজনের হাতে ঝলসে উঠল ছুরি, আর একজন একটা বোমা ফাটালো। প্ল্যাটফর্মে কত লোক, কিন্তু কেউ এগিয়ে এলো না তাকে সাহায্য করতে। বোমার আওয়াজ শুনে সবাই দৌড় দিল অন্যদিকে। বাসবি প্রাণপণে নিজেকে ছাড়াবার চেষ্টা করলেও তিনজনের সঙ্গে সে পারবে কেন? এক জায়গায় রেলিং ভাঙা। ওরা তাকে সেখান দিয়ে বার করতে চাইছে। মাঠের অন্ধকারে নিয়ে যেতে পারলে বাসবিকে আর জ্যান্ত পাওয়া যেত না। এমন সময় একটা লোহার ডান্ডা নিয়ে ছুটে এলো একটা লোক। গুন্ডারা আর একটা বোমা ছুড়লেও সে গ্রাহ্য করল না। লোকটি যেমন গায়ে জোর তেমনই সাহস। সে একা লড়ে গেল তিনজনের সঙ্গে। এই হুড়োহুড়ির মধ্যে বাসবির গলার কাছে একবার ছুরি বসে গেল। গুন্ডারা সেই লোকটিকেও একবার ছুরি মেরেছিল, কিন্তু সে লোহার ডান্ডা দিয়েই তিনজনকে কাত করে ফেলল। একজন ধরা পড়েছে আর দুজন পালিয়ে গিয়েছে। সেই উদ্ধারকারী আহত হলেও গুরুতর কিছু হয়নি। সে ভর্তি রয়েছে রেলের হাসপাতালে। বাসবির গলার কাছে ব্যান্ডেজ বাঁধা। সে চিত হয়ে শুয়ে একটা বই পড়ছে। ব্যান্ডেজটার দিকে এক নজর তাকিয়ে সোমনাথ বুঝল বাসবির ক্ষত নিয়ে তেমন কিছু চিন্তার নেই। সোমনাথকে দেখে বাসবি হাসল। সোমনাথ টের পেল তার বুকের মধ্যে খুব গোপন কোনো জায়গায় সে বাসবিকে লুকিয়ে রেখেছিল এতদিন। সে যে ভেবেছিল বাসবিকে সে একেবারে মুছে ফেলেছে, তা তো ঠিক নয়। বাসবিকে দেখেই মৃদু টনটনে ব্যথাটা তার অনুভব হল। কেন তা হল? বাসবির একটা হাত ধরে সে বলল, বাসবি, তুমি ওইসব লোকাল ট্রেনে একলা ট্রাভেল করছিলে কেন বলো তো? বাসবি বলল,
বাহ, ট্রেনে তো কত লোকই একলা যায়, এখন একলা বেড়াতেই বেশ লাগে। সোমনাথ বলল, দেশের অবস্থা তো জানো না। তোমার মতো একটি সুন্দরী মেয়েকে একলা দেখলেই গুন্ডারা স্পট করে। ওরা নিশ্চয়ই তোমার ওপর নজর রেখেছিল অনেকক্ষণ, তারপর যেই একটু নিরালা পেয়েছে। বিশ্বদেব বলল, ঠিকই বলেছিস সোমনাথ। এই বাসবি, তোমার একলা আসা একেবারেই উচিত হয়নি। তুমি যে ফ্ল্যাটে একলা থাকো, সেখানে কোনো ভয় টয় নেই তো? বাসবি বলল, সেখানে কোনো ভয় নেই, কোনো অসুবিধাই নেই। সোমনাথ বলল, একলা কি সারাটা জীবন তুমি এইভাবে কাটাতে পারবে? তা জানি না, কিন্তু এখন দিব্যি আছি। বিশ্বদেব বা সোমনাথ কেউই বলতে পারবে না আমি তোমার সঙ্গে গিয়ে থাকব। ওদের সংসার আছে, সেই সংসার ওরা কেউ ভাঙবে না। একটুক্ষণ গল্প করার পর বিশ্বদেব বলল, আমি ঘুরে আসছি, আমার একজন পেশেন্টের বেশ ক্রিটিক্যাল কন্ডিশন। এখন বাসবি আর সোমনাথ মুখোমুখি। একটি নার্স ঢুকেও আবার বেরিয়ে গেল। সোমনাথ কি কথা বলবে, খুঁজে পাচ্ছে না। দুজনে দুজনের হাত ধরে আছে, দুটো হাতই উষ্ণ। বাসবি বলল, একটা আশ্চর্য ব্যাপার কি জানো তো সোমনাথ, যে লোকটা আমাকে বাঁচাতে এসেছিল ওই সময়, সে তো প্রথমে আমাকে ভালো করে দেখেইনি। এমনি একটা মহিলা বিপদে পড়েছে দেখে সে ছুটে এসেছিল। জানো, আর কেউ আসেনি। ওই লোকটি রেলে চাকরি করে, দারুণ সাহস। একেবারে শেষকালে আমাকে ভালো করে দেখে কি বলল জানো, দিদি, আমি তো আপনাকে চিনি, একসময় আপনি বাঁকুড়ায় ছিলেন না? আমিও বাঁকুড়ায় থাকতাম, আমার নাম আলতাপ মণ্ডল। আমি অবশ্য ওকে চিনতে পারলাম না, কিন্তু জানো, ও আমাকে চেনে। আশ্চর্য না? সোমনাথের ঠোঁটে হাসি ফুটল। একেই কি তবে মিরাকেল বলে? সে অস্ফুট স্বরে বলল, 24শে জুলাই 1992, দিনটা তোমার মনে আছে? বাসবি বলল, মনে থাকবে না? সোমনাথ মনে মনে বলল, ওই একটা রাতে 3 জন মানুষের জীবনই বদলে গেছে। একটু এদিক ওদিক হলেও ওই 3 জন মানুষের জীবন অন্যরকম হয়ে যেতে পারত। বাসবি জিজ্ঞেস করল, হঠাৎ ওই দিনের কথা কেন বললে? সোমনাথ আবার মনে মনে বলল, সেই দিনটা আর ফেরানো যায় না বাসবি, ফেরানো কি যায় না? কিন্তু মুখে বলল, তোমার মনে আছে সেই রাতে একতলার বারান্দায় শুয়ে একটা অসুস্থ লোক খুব কাশছিল, সেই শব্দে তুমি ঘুমোতে পারোনি? সেই লোকটি আলতাপ মণ্ডল। ওর জন্য তুমি ঘুমোতে পারোনি তো, তোমার কষ্ট হয়েছিল, তাই আলতাপ তোমার কাছে ঋণ শোধ করে গেল। শুনছিলেন আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি রাত 3টি জীবন। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।